আসসালামু আলাইকুম। আমাকে এখন 40 জনের মতো দেখছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। ইতিমধ্যেই জানেন যে আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো আসলে। আমাকে যেহেতু এটা একটা লাইভ আড্ডা, আমি বলবো যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু যদি আপনারা কমেন্টে সবাই আমাকে এনশিওর করেন। যারা অডিয়েন্স আছেন তারা যদি আমাকে কমেন্ট করেন যে সবকিছু শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার। আমরা আর হয়তো 20 সেকেন্ড ওয়েট করব, তারপর আমাদের জাস্ট আড্ডাটা শুরু করব। আচ্ছা, সবাই বলছেন ক্লিয়ার শোনা যাচ্ছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার সাথে একজন স্পেশাল গেস্ট আছেন। আমি কথা না বাড়িয়ে ডিরেক্ট আমাদের স্পেশাল গেস্টকে যুক্ত করে দেই। হ্যালো শাহরুখ, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? আচ্ছা, ওকে। প্রথমে বলে নেই যে আমাকে অলরেডি 60+ মানুষ দেখছেন। প্রথমে বলে নেই শাহরুখের সাথে আমার অনেক দিনের সম্পর্ক এবং সে আসলে আমার ফ্রেন্ড। তাই আমি শাহরুখকে তুমি করে বলি, তাহলে সবার জন্য কমফোর্ট হবে ব্যাপারটা আসলে। ওকে শাহরুখ, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ। তুমি কেমন ছিলে? হ্যাঁ হ্যাঁ, আমিও ভালো আছি জন্য লাইভে এসেছি। ওকে, অনেকেই কমেন্ট করছেন। লাইভের শুরুতে একদম প্রথমে বলে নিব যে আপনারা লাইভটা শেয়ার করে দিবেন, যাতে এই লাইভটা খুবই অনেক ইনফরমেশন থাকবে, কারণ এখানে ব্র্যান্ড আইডেন্টিটি, ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে আমরা কথা বলবো, এবং সেটা অবশ্যই একজন এক্সপার্টের সাথে আমরা কথা বলবো, যিনি ইন্ডাস্ট্রিতে প্রায় 6-7 বছর ধরে কাজ করছেন। আপনারা জানেন, তার কথা শুনলে বুঝতে পারবেন যে সে কি ধরনের ইনফরমেশন আপনাদের শেয়ার করবে। এবং আমি ইতোমধ্যেই আমার যে পোস্টগুলো দিয়েছিলাম ওখানে কিন্তু আমি আমার যে ওনার পোর্টফোলিওটা, শাহরুখের পোর্টফোলিওটা শেয়ার করে দিয়েছিলাম। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা শাহরুখের সাথে কথা বলি। ওকে, হ্যাঁ শাহরুখের সম্পর্কে তো শাহরুখ, যে আমাদের যারা অডিয়েন্স আছে অনেকেই তোমাকে চিনে না। যদি তোমার পরিচয়টা তুমি একটু দাও তাহলে ভালো হবে। আমি ইতোমধ্যে আসলে আমার পোস্টের মাধ্যমে তোমার পরিচয়টা দিয়েছিলাম। Well, let me introduce to you guys. আমি হচ্ছি একজন ইউআই ইউএক্স ডিজাইনার। যদি ইউআই ইউএক্স ডিজাইনার বলি তো ভুল হবে। আমি একজন ফুল স্ট্যাক ডিজাইনার। আমি ডিজাইন ছোট স্টেপ থেকে শুরু করে টপ অফ দি এন্ড, লাইক এ টু জেড সবকিছুই আমি ডিজাইন করে থাকি। আমি হচ্ছি গ্রাফিক প্লেট স্টুডিওর ফাউন্ডার এন্ড ম্যানেজিং ডাইরেক্টর। এটা আমাদের একটা ডিজাইন এজেন্সি এন্ড মার্কেটিং এজেন্সি, যারা আমরা হচ্ছে বাইরের ক্লায়েন্টের জন্য বিভিন্ন তাদের প্রবলেমস এর সলিউশন আমরা ডিজিটাল ওয়েতে দিয়ে থাকি, ডিজাইন এবং মার্কেটিং সহ। এই আর কি। ওকে ওকে, শাহরুখ আসলে তার পরিচয়টা দিল আমাদের। যেহেতু যারা দেখছেন, আমাকে অলরেডি 60+ মানুষ দেখছেন, আমি সবাইকে বলবো যে আপনারা লাইভটা শেয়ার করে দিবেন, তাহলে অন্য যারা আছে তারাও এই ইম্পর্টেন্ট বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। এবং একদম কোর বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলতে চাচ্ছি, আমরা কথা বলার ডিসিশন নিয়েছি। কিভাবে আসলে একটা ব্র্যান্ডিং প্রথম থেকে শেষ পর্যন্ত করতে হয়, কিভাবে সেগুলো আইডিয়া জেনারেট করতে হয়, ইউআই টা নিয়ে আসলে কিভাবে আমরা আগাতে পারি, ডিজাইনিং আমরা যারা করছি তারা ইন ফিউচারে কিভাবে কাজ করব, বা ডিজাইনারদের ইন ফিউচার মানে ফিউচারটা কি, এগুলো অনেক বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো, যেটা আপনাদের খুবই হেল্পফুল হবে আপনাদের সবার জন্য। ওকে, এখন যেটা বিষয় সেটা হলো যে আমার সাথে কিন্তু শাহরুখের পরিচয় প্রায় 2014-15 এই দিকে, আমার এক্সাক্ট ডেট মনে নাই। তারপর থেকেই আসলে আমরা কাজ করছি। শাহরুখ আমাদের এক্সিটেও কাজ করেছে বেশ কিছুদিন, তারপরে সে এখন নিজে ইন্ডিভিজুয়ালি গ্রাফিক প্যালেট একটা একটা টিম রান করেছে, সেটা নিয়ে কাজ করছে, স্টার্টআপ টাইপের টিম। এবং সে হলো তার এক্সপেরিয়েন্স যদি আমি বলি, তার যদি গ্রাফিক রিভারের আপনার পোর্টফোলিওটা দেখেন,
তাহলে কিন্তু আপনারা অনেক বিষয় আসলে আইডিয়া পেয়ে যাবেন যে সে কি ধরনের কাজ করে এবং সে কোন কোয়ালিটির কাজ করে। ওকে, এইটা হলো বিষয় যে এই জন্য আমি আপনাকে বলবো যে আপনারা তার হলো গ্রাফিক রিভারের যে পোর্টফোলিওটা আছে ওইটা দেখে নিতে পারেন, ওইটা আমাদের এক্সিট ইন্টার্ন থেকে কমেন্টে দিয়ে দেওয়া হয়েছে এবং তখন কিন্তু আপনি একটা ধারণা পেয়ে যাবেন তার সম্পর্কে। যাই হোক শাহরুখ, আমি হলো ডিরেক্ট টু দা পয়েন্টে চলে যেতে চাচ্ছি যে তোমার ডিজাইন জার্নিটা একটু আমাদের সাথে শেয়ার করো, কারণ তুমি তো ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে কাজ করো এবং তুমি যে কোয়ালিটির কাজ করো আসলে ওই কোয়ালিটির কাজ খুব কম লোকজন করে। কারণ আমি তো জানি, আমি তোমার কাজের কোয়ালিটি সম্পর্কে আমার আইডিয়া আছে এবং তুমি মিনিমালিস্টিক কাজ খুবই দারুণ ভাবে করতে পারো। এটা নিয়ে যদি বলো তুমি। আচ্ছা, আসলে ডিজাইন, আচ্ছা তোমার কোশ্চেনটা তুমি যদি মানে একটু ব্রেক ডাউন করো, লাইক আমি ডিজাইন জার্নি স্টার্ট করলাম এটা সম্পর্কে বলবো, না কাজ কিভাবে আসলে ডিজাইনটা কিভাবে করতে হয় ওইটা সম্পর্কে বলবো? আচ্ছা, আমি চাচ্ছি যে তুমি কবে থেকে ডিজাইনটা শুরু করলা, একদম তোমার বেসিক মানে প্রথমের জার্নিটা, কারণ তুমিও তো বিগিনার ছিলা। আমাদের অনেক অডিয়েন্স আছে যারা ডিজাইনার হতে চাচ্ছে এখন। আমরা যেহেতু এই লাইফটা কয়েকটা স্টেপে ভাগ করেছি, এটা অবশ্যই যারা বিগিনার তাদেরও যেন হেল্প হয়, যারা মিড লেভেলের এবং যারা খুব হাইলি এক্সপার্ট, মানে 3 স্টেপের মানুষের জন্যই যেন হেল্প হয় এই লাইফটা। যার কারণে আমরা এই সিকোয়েন্স অনুযায়ী ভাগ করেছি। তাই আমি তোমাকে বলবো যে তুমি হলো প্রথমে বিগিনিং থেকে শুরু করো, যে তোমার বিগিনার জার্নিটা যদি বলতে, তুমি কিভাবে ডিজাইন শুরু করলা, কিভাবে কি করলা, কোথা থেকে ডিজাইনের আইডিয়াটা পেলা ডিজাইন করার? ওকে, আমি ডিজাইন লাইনে আসার যদি আমার মেন মোটিভটা বলি, তো আমার মেন মোটিভ এখানে দুইটা। এক মোটিভ কখনো আমার শুরু থেকে আসেনি, আমার একটা প্রয়োজন থেকে নিজ থেকে আসলে আমার মোটিভটা আসছে। যেরকম তখন আমি ক্লাস 8-এ পড়ি, আমি আমার নতুন কম্পিউটার কিনেছি। এন্ড মেইনলি আমি কম্পিউটার কেনার পরে অবভিয়াসলি গেম খেলতে হবে এরকম একটা মন মানসিকতা ছিল, ইয়াং। তো আমি বিভিন্ন গেম শপে যে নতুন নতুন গেম উইকলি পারচেস করতে থাকি, এন্ড দেন সেই গেমগুলো খেলতে খেলতে উইকলি পারচেস করতে করতে একদিন যেখান থেকে আমি গেমগুলো পারচেস করতাম যে শপ থেকে, আহ, সেই সে শপে একদিন আমি একটা টিউটোরিয়াল টিপস দেখলাম। এটা ছিল আলহেরা মাল্টিমিডিয়ার। তো তারা হচ্ছে গিয়ে অনলাইনে কিভাবে ইনকাম করা যায় এমন একটা টিউটোরিয়াল ছিল। আচ্ছা, এটা কত সালে হবে? যদি ক্লিয়ার করে বলি, এটা 2010 সালে। ওকে, এটা 2010 সালে। সো আমি এটা দেখার পরে তেমন একটা গুরুত্ব দিইনি, জাস্ট আমি আবার গেম কিনে চলে আসি। বাট তখন আসলে আমি গেম এত ওভারলি গেমের টাকা স্পেন্ড করতাম, সময় স্পেন্ড করতাম, আমার বাসা থেকে সাপোর্ট দিত না। দেন আমি একটা নতুন ওয়ে পেলাম যে হচ্ছে গিয়ে তখন হচ্ছে গেম ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায় গেম কেনা ছাড়া। সো তখন আমি আমাদের গ্রামে তখন আমাদের কাছে ইন্টারনেট অ্যাক্সেসেবল ছিল না তেমন। তো আমার একটা ওয়ে ছিল যে আমি হচ্ছে কোনো পোস্টপেইড সার্ভিসে আমি হচ্ছে ইন্টারনেট ইউজ করি। তার এই রবির একটা পোস্টপেইড সার্ভিস ছিল, যেটা হচ্ছে গিয়ে 2000 টাকা বা 1700 টাকা এরকম 1 মাসে আনলিমিটেড নেট ইউজ করা যায়। আমি চিন্তা করলাম ওই মাধ্যমে আমি গেমগুলো ডাউনলোড করতে পারি, কিন্তু আমার কাছে প্রত্যেক মাসে 2000 টাকা স্পেন্ড করার মতো আসলে অ্যাকচুয়াল কোনো কস্ট ছিল না। তো আমার এখানে একটা নিড আছে যে না, আমার এখন টাকা লাগবে, আমাকে গেম ডাউনলোড করতে হবে, গেম খেলতে হবে। তো আমার টাকা লাগবে, এন্ড আমার ফ্যামিলি থেকে যদি টাকা যদি না দেয়, তো আই নিড টু আর্ন বাই মাই ওন। সো গেম শপে আবার গেলাম, গিয়ে সেই টিউটোরিয়ালের টিপসটা বিনা টাকায় নিয়ে আসলাম। টাকা দিবি, বলেছি যে পরে দেব, আমি দেখি এটা আমার জন্য কি ভ্যালু প্রোভাইড করতে পারে। সো কারণ আমার, আচ্ছা, এটা তো 2013 সালের কথা বলছো? না, এটা 2010 সালের কথা। 2010 সালের, আচ্ছা ওকে। 10 সালের শেষে 11 সালের শুরুর দিকে। তখন আমার পরীক্ষা শেষ, মনে হয় ক্লাস 10-এ উঠেছি, সামথিং লাইক দ্যাট, 10-এ না 9-এ।
9 উঠেছি তখন, এটা তখনকার কথা। তো তখন হচ্ছে গিয়ে ডিক্সটা নিয়ে আসি, ডিক্সের টিউটোরিয়াল গুলা দেখি কিভাবে আয় করতে হয়, তাতে কাজ আসলে কিভাবে করতে হয় এমন কোনো টিউটোরিয়াল ছিল না, কিভাবে আয় করা যায় সেই টিউটোরিয়াল গুলা ছিল, কোন কোন সাইটে আয় করা যায়। তো সেখানে কিছু কিছু সাইটের নাম উল্লেখ করা ছিল, যেরকম প্রথম পার্টে ছিল আপওয়ার্ক, আপওয়ার্ক থেকে কিভাবে ওয়েব ডিজাইনের মাধ্যমে ইনকাম করা যায়। তারপরে freelancer.com ছিল, এন্ড তারপরে ইল্যান্স ছিল। ইল্যান্সটা এখন আর নাই, ইল্যান্স সম্ভবত ফ্রিল্যান্সারদের সাথে পার্টনার হয়ে গেছে, আপওয়ার্কের সাথে আমার ইল্যান্স sure মেবি না। আপওয়ার্কের সাথেই পার্টনার হয়েছে। আপওয়ার্কের সাথে পার্টনার হয়ে গেছে, শিওর। ইল্যান্স ছিল, তারপরে হচ্ছে মাইক্রোস্টক নামে একটা প্ল্যাটফর্ম ছিল, যেখানে ছোট ছোট কাজ করা যেত, সেন্ট করে দিত, ডলার না কয়েক সেন্ট করে কাজ করা যেত। এন্ড দেন সর্বশেষ পার্টে ছিল এনভাটো মার্কেট প্লেস। ইনভার্টার জার্নি শুরু হয় 2009 সালে, এন্ড লাইক আমি প্রথমবার ইনভার্টার সম্পর্কে শুনি 2010 সালে। তো আমি লাইক 2010-11 থেকে 12-13 সাল পর্যন্ত আমি আপওয়ার্ক এন্ড ফ্রিল্যান্সারই ট্রাই করতে থাকি। বাট সত্যি কথা বলতে লাইক আমি ইনকামের মুখ কোনোদিন দেখিনি, কারণ আমি অ্যাকাউন্ট খুলেছিলাম টিউটোরিয়ালে যেমন ছিল, কিন্তু অ্যাকাউন্ট খুলে যে সেখানে কাজ করতে হয়, আর কাজ করার জন্য যে কাজ শিখতে হয়, কাজ সম্পর্কে নলেজ রাখতে হয়, আই আই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট দ্যাট ইজ টাইম। কারণ আমি তখন গ্রামে, আমি লাইক এমন একটা জায়গায় আছে যেখানে কোনো অনলাইন প্রফেশনাল নাই, বা সেখানে অনলাইন প্রফেশনাল কোনো এস্টাবলিশমেন্টও নাই। এন্ড দেন তখন ওই টাইমে ইউটিউব বাংলাদেশে ব্যান ছিল, সামহাও কোনো না কোনো রিজনে ইউটিউব ব্যান ছিল, যে আমি ইউটিউব থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করবো বা তাদের সাথে কানেক্ট হবো। ইউটিউব ওই টাইমে ব্যান থাকার কারণে আমি একটা ওয়েব বের করি, ভিপিএন, যার মাধ্যমে আমি ইউটিউব থেকে আহ, বিভিন্ন ভিডিওর কিংবা বিভিন্ন কাজের টিউটোরিয়াল এগুলা বের করতে পারবো। তো এটা 2011 সালের শেষের দিকে আমি ভিপিএন দিয়ে প্রথমবার ইউটিউবে যখন লগ ইন করি, এন্ড দেন ওয়েব ডিজাইন টিউটোরিয়াল গুলো সেখানে খুঁজি, দেখার চেষ্টা করি যে আসলে ওয়েব ডিজাইনের মেইন টিউটোরিয়ালই দেখছিলাম, গ্রাফিক ডিজাইনের না। তো আমি ওয়েব ডিজাইনের টিউটোরিয়াল গুলো দেখে এইচটিএমএল শিখি ইউটিউব থেকে। বাট তখনকার সময় কাজ শেখার খুব টাফ ছিল, কারণ তখন বাংলাদেশে 3G ছিল না, 3G তখন আসে নাই। 3G সম্ভবত বাংলাদেশে 2014 সালের দিকে আসছে। হ্যাঁ, 14 না 13 সালের দিকে আসছে, সামথিং লাইক দ্যাট। 2012 সালে 2G নেটওয়ার্কে ইউটিউবে সেই স্ট্রাগল করে টিউটোরিয়াল দেখে কাজ শেখা একটা ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার। এখন যারা আপনারা আছেন তারা এই পেইনটা বুঝবেন না আসলে, যদি বলি, এটা বলাই ছিল বলতেছি। আচ্ছা বাট ওকে, আমি হলো আমি তুমি তো অনেক, তুমি আসলে ডিক্স কিনছিলে, সিডি ডিক্স, এবং তুমি জানতাও না অনলাইন থেকে ইনকাম করা যায়। সিডি ডিক্স থেকে দেখেছো কোন কোন মার্কেট থেকে আর্ন করা যায়, এইভাবে তোমার জার্নিটা আসলে শুরু হয়েছে। তার মানে ভেরি ভেরি তুমি একদম মানে কি বলবো, মানে খুবই র র বলা যায় না আসলে, মানে একদম খুবই খুবই মানে তখন তুমি আসলে কিছুই জানতা না যেটা দিয়ে কি হবে না হবে, কোনো তোমার গোলও ছিল না, কোনো তোমার টার্গেটও ছিল না। জাস্ট তুমি না, ভাবছো যে আচ্ছা আমার কিছু আর্ন করতে হবে কারণ আমার গেম খেলতে হবে। গেম তোমার খেলতে হবে, আর্নিংটার মেইন টার্গেট ছিল গেম খেলতে হবে, গেম এজন্য খেলা অনলাইন থেকে আমাদের। আমাকে কিছু আর্ন করতে হবে। আমরা আমাদের এখানে যারা অডিয়েন্স আমাদের শুনছে, আহ, তারা হলো তারা হলো অনেকেই আছেন যে এখন তো প্ল্যাটফর্ম ওপেন, যে কোনো গ্রুপে আপনি কিন্তু পোস্ট দিলে একটা ইনফরমেশন পাচ্ছেন। কিন্তু দেখেন পূর্বে শাহরুখ যেভাবে কাজ করেছে, যেটা খুবই র লেভেলে ছিল, কোনো ইনফরমেশন ছিল না, কেউ কিছু জানতো না, একটা সিডি ডিস্ক কিনে শিখতে হয়েছে, বা ওইটা দিয়ে জার্নিটা শুরু হয়েছে। আর এখনকার যারা অডিয়েন্স আমরা আছি, বা আমাদের যারা অডিয়েন্স আছে, বা আমরা যারা শিখি, ভেরি কিন্তু মার্কেট কিন্তু ওপেন। কোনো ভালো একটা প্রতিষ্ঠানে বা যে কোনো কোনো জায়গায়, বা ইউটিউবে বা ইউডেমিতে অর এক্সপেক্ট ইন্টারনেট, যেখানে পারি আমি কিন্তু এক্সপার্টের সান্নিধ্যে যাচ্ছি, কোশ্চেন করছি, আনসার পাচ্ছি, কাজ করতে পারছি। কিন্তু তাও অনেক সময় আমরা ভালো করতে পারছি না, এটা শুধুমাত্র কিন্তু আমাদের চেষ্টাটা অনেক কম, এফোর্টটা অনেক কম, যার কারণেই কিন্তু এটা আসলে হচ্ছে। যাই হোক শাহরুখ, আমি খুব বিগিনার লেভেলের জার্নিটা বুঝতে পারলাম আসলে। তারপরের ধাপে যদি আমরা চলে আসি যে হ্যাঁ এখন তুমি হলো টুকটাক ডিজাইন করো, ওইখান থেকে যদি শুরু করি, কারণ আমাদের তো একটা শর্ট টাইমের মধ্যে লাইফটা শেষ করতে হবে। ডেফিনেটলি আমি তুমি সঠিক শুরু চেষ্টা করো। করতেছি। এন্ড আমি ইউটিউব থেকে লাইক ওয়েব ডেভেলপমেন্টটাই শিখি। এন্ড তখন তো ফেসবুকে কোনো গ্রুপ ছিল না, এখন যেরকম অনেক গ্রুপ হয়েছে ডিজাইনের, যে আমি কারো কাছ থেকে টুকটাক হেল্প নেব।
দেন ওই টিউটোরিয়াল থেকে HTML টেমপ্লেট ডেভেলপ করে থিম ফরেস্টে আপলোড করেই আমার জার্নি শুরু হয়। আমি থিম ফরেস্টে কেন চুজ করি, কেন আমি আপওয়ার্ক ওডেস্কে মানে যেটা এখন আপওয়ার্ক কিংবা ফ্রিল্যান্সারে ট্রাই করিনি, কারণ আসলে আমি যে কাজ শিখে করছিলাম এইটার আসলে কোনো ইউজ ছিল না আপওয়ার্ক বা ফ্রিল্যান্সারে, সেখানে কাজ বেক করে কাজ পাইতে হইতো। বাট আমি যেটা অলরেডি ডেভেলপ করছি শিখছি, আমি সেইটাই থিম ফরেস্টে আপলোড করছি। এন্ড থিম ফরেস্টে ওইখান থেকে আমার জার্নি শুরু। আমি এজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে জার্নি স্টার্ট করিনি, আমি জার্নি স্টার্ট করছি এজ এ ওয়েব ডেভেলপার হিসেবে। দেন যদি এইবার মেইন যে আর্নিং পয়েন্ট, মানে মেইন যে আমার গ্রাফিক ডিজাইনার হওয়ার জার্নি, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এ আসা জার্নি ছিল। এন্ড মেইন গ্রাফিক ডিজাইনার হওয়ার জার্নি আমার শুরু হয়েছিল 2013 সাল থেকে। 2013 সালে যখন আমি থিম ফার্স্ট এক্সপ্লোর করতে থাকি, আরো থিম ডেভেলপ করি, আপলোড করি, রিজেক্ট হয়। আমি জানি না যে সেখানে ডকুমেন্টেশন দিতে হয়, থিমের কোয়ালিটি আছে, ডিজাইন আছে। I don't have any idea about this time. So আমি থিম ফার্স্ট এক্সপ্লোর করতে করতে গ্রাফিক রিভার নামে একটা হচ্ছে গিয়ে প্ল্যাটফর্ম পাই, গ্রাফিক রিভার থিম ফরেস্টেরই, মানে এনভার্টো মার্কেটপ্লেসে, যারা আমরা অবভিয়াসলি প্ল্যাটফর্ম সম্পর্কে জানি, মার্কেটপ্লেস সম্পর্কে জানি। সো সেই সেই গ্রাফিক রিভারে দেখি বিভিন্ন বিজনেস প্ল্যাটফর্ম এগুলো সেল করা যায় খুব কম কন্টেন্টের। তা আমি একদিন এরকম খুঁজতে খুঁজতে কিছু গ্রাফিক কন্টেন্ট পাই। এবার একটা অথর খুঁজে পাই, যে অথরের বাংলাদেশি পতাকা ছিল, বাংলাদেশি পতাকা লাগানো ছিল সেই অথরের। তো সেই অথরের সাথে আমি কানেক্ট করি, তার কমেন্টে আমার ফোন নাম্বার দিই, আমার সাথে কানেক্ট হতে বলি। কানেক্ট হওয়ার পরে উনি এখানে আসে, তারপরে উনি আমার সাথে হচ্ছে গিয়ে কানেক্ট হয়। আসলে আমার বলা যায় আমার অথরটা কে ছিল আসলে? হাফিজ আল আসাদ, গ্রাফিক আচ্ছা ডক্টর। আচ্ছা, উনি তো এখন আমার কাজ গুরু। করে না এখানে আর। উনি এখন কাজ করে না, উনি এখন বিসিএস এর জন্য ট্রাই করছে, উনি আর অনলাইনে নাই। বাট উনি আচ্ছা আমার আচ্ছা, দেখা তখনকার সময় ওয়ান অফ দি মোস্ট ক্রিয়েটিভ ডিজাইনার, ওয়াও। যদি ওনার পোর্টফোলিও যদি আপনারা কোনো সময় চেক করেন, তো সে এমন এমন বিজনেস কার্ড ডিজাইন করতো যা আমরা লাইক ভাবতেও পারি না। মানে এটা আমাদের এটা কি নাম ওনার পোর্টফোলিওটার নাম? গ্রাফিক ডক্টর। তার মানে গ্রাফিক ডক্টর লিখে যদি আপনারা সার্চ দেন তাহলে কিন্তু পেয়ে যাবেন গ্রাফিক রিভারে, তাই তো? হ্যাঁ, গ্রাফিক, আচ্ছা, ওকে। গ্রাফিক। তো তো ওনার সাথে আমি কানেক্ট হই, দেন ওনার কাছে আমি হেল্প চাই যে আমি এটা কিভাবে করব। তো উনি আমাকে এতটা হেল্প করে, লাইক উনি যদি না হইতো তাহলে লাইক আমার এই পর্যন্ত আসা হইতো না। আমার গুরু বস উনি, ওনার হাত ধরে আমার এই লাইনে আসা। তবে হ্যাঁ, এখানে আরেকজনের ভূমিকা ছিল, কারণ যে কারণে আমার ইউআই ইউএক্স লাইনেও আসা। কারণ যখন আমি যখন ওই হাফিজ ভাইয়ের সাথে আমি কানেক্ট ছিলাম, তখন আমি গ্রাফিক রিভারে কোনো উন্নতি করতে পারতেছিলাম না, যে আসলে আমি গ্রাফিক রিভারে কোন আইটেম অ্যাপ্রুভ করতে পারতেছিলাম না কেন, প্রবলেম কোথায়, সমস্যা কোথায়। দেন থিম ফরেস্টে একজনের থিম নতুন করে অ্যাপ্রুভ হয়েছিল, কারণ আমি থিম ফরেস্টে অ্যাক্টিভ ছিলাম বেশি গ্রাফিক রিভারের থেকে। তো সেই থিম ফরেস্টে একটা অথর পেলাম, যে অথরের একটা জুমলা থিম অ্যাপ্রুভ হয়েছিল। আমাদের একজন কিন্তু গ্রাফিক ডক্টর প্রোফাইলটা কমেন্ট করে দিয়েছে, সত্যি কাজগুলো অ্যামেজিং, আপনারা দেখতে পারেন চাইলে তার কাজগুলো। এই কাজগুলো কিন্তু 2013 থেকে 16 সাল পর্যন্ত করা, যেগুলো কাজ আসলে এখনো লোকজন করে না আসলে, যারা নতুন ডিজাইন। এই কাজগুলোকে ভাবতেই পারে না গ্রাফিক হ্যাঁ, ডক্টর, এখনো করে না, এখনো কিন্তু আমরা এই কাজ করি না, সেটা সে 2016-15-16 এর দিকেই করে ফেলেছে। তো এটা খুব অ্যামেজিং ব্যাপার, আপনারা দেখতে পারেন, আইডিয়া নিতে পারেন। জি, তুমি কন্টিনিউ করো। তো তারপরে যখন আমি গ্রাফিক রিভারে কোনো উন্নতি করতে পারতেছিলাম না, দেন থিম ফরেস্টে দেখি যখন একটা বাংলাদেশি অথর তার একটা থিম অ্যাপ্রুভ করছে, জুমলা থিম, এন্ড সে বাংলাদেশি অথর, আমি তার সাথে কানেক্ট হই। তাকে আমি ফেসবুকে আসতে তার বলি। মানে বেসিক্যালি আমরা যদি বলি, তোমার রিসেলেবল মার্কেটপ্লেস থেকে কিন্তু তোমার জার্নিটা শুরু, যেটাকে আমরা প্যাসিভ ইনকাম বলি। প্যাসিভ ইনকাম, প্রথম থেকে তোমার জার্নিটা এইভাবেই শুরু, ওখান থেকেই শুরু। আচ্ছা, এখন যদি আমরা আসলে আমরা যদি একদম
তোমার এক্সপার্ট লেভেলে চলে যায়, কারণ তোমরা এইভাবে এইভাবে হয়তো তুমি ট্রাই করেছো বা অনেকের হেল্প নিয়েছো। আমি শুনেছি যে তুমি ইনভার্টো বাংলাদেশ থেকে অনেক হেল্প নিয়েছো, সেই সময় অনেক অ্যাক্টিভ ছিলা, পোস্ট করতা, তোমরা একে অপরের সাথে অনেক বন্ডিংটা দারুণ ছিল, কমিউনিকেশনও করতা সবার সাথে সবাই। এবং আসলে 2014-15 সালে সে কিন্তু তোমার সাথে আমিও কানেক্ট হই, এবং তুমি তো আমার আগে তুমি থেকে কিন্তু 2014 কাজ সালে করো কানেক্ট হও আমার সাথে। ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, তুমি 2014 সালে এখানে কানেক্ট। অডিয়েন্স যারা আছেন, যারা শুনছেন, এটা একটা খুব অ্যামেজিং ব্যাপার যে আমি প্রথম শাহরুখের কাছে কানেক্ট হই, এবং ওকে হলো আমি হলো একদিন কিছু লেটার হেড পাঠাই, কারণ আমিও কিন্তু তখন কোনো ইয়ে পাচ্ছিলাম না, মানে কিভাবে শুরু করব, কারণ আমারও জার্নিটা যেহেতু গ্রাফিক থেকে শুরু, সেটা 2014-র দিকে। শাহরুখের হয়তো মনে আছে কিনা, আমি কিন্তু ওকে প্রথম হলো লেটার হেড পাঠাই এবং ওকে বলি যে এটা কেমন হয়েছে। তো এর আগে প্রোডাক্ট ডিজাইন করার মতো এক্সপার্ট নাই, বা এক্সপার্ট তো আছে কিন্তু আসলে আশেপাশে কেউ নাই। তখন কিন্তু তুমি আমাকে বলেছিলা যে তোমার এগুলো বেশ ক্রিয়েটিভ হচ্ছে, বেশ ইন্সপাইরেশন পাইছিলাম আমি আর কি সেই সময়, আমার লেটার হেড গুলো বেশ ক্রিয়েটিভ হয়েছে। তা এই বিষয়টাই আসলে যে আহ, যে আমরা যারা অডিয়েন্স যারা শুনছেন, অনেক সময় কিন্তু আমরা হেল্প নিতে কার্পণ্য বোধ করি। অনেক সময় কাউকে যদি আমরা মেসেজ করি, সে হয়তো যদি কেউ রিপ্লাই না করে এক্সপার্ট, আমরা বলি আরে তার ভাব বেড়ে গেছে। আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। তার কারণ হলো যে অনেক সময় ব্যস্ত থাকতে পারে একজন, আপনি ওয়েট করেন আবার মেসেজ করেন, কারণ প্রয়োজনটা তো আপনার। ঠিক আছে, আমাকেও তো অনেকেই মেসেজ করেন, বা শাহরুখ যেহেতু এক্সপার্ট তাকেও অনেকে মেসেজ করে। ব্যাপারটা হলো যে অনেক সময় যারা প্রফেশনাল তারা অনেক ব্যস্ত থাকে। তো এই ক্ষেত্রে আমি বলবো আপনি ধৈর্য ধরে তার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করেন। যদি তাকে বলেন যে আপনাকে মেসেজ দিলে রিপ্লাই দেয় না, রিপ্লাই না পাওয়ার আগেই যদি এটা বলেন, সেক্ষেত্রে তো আরো পাবেন না। আমি এইরকম অনেক বড় ভাই আছে যাদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক, আমি মেসেজ দিয়ে রাখি, তারা 2-3 দিন পরে রিপ্লাই করে আমাকে যখন ফ্রি হয়। তা আমি কোনো মাইন্ড করি না, এবং অবশ্যই তারা ব্যস্ত, তারা যে রিপ্লাই করে এটাও অনেক বিষয় আসে, অনেক বড় ব্যাপার, কারণ তারা নিজের সময় খরচ করে আমাদেরকে হেল্প করছে, এটাই তো অনেক বড় কিছু আসে। যাই হোক, আমরা হলো একদম একজন কমেন্ট করেছে, আমি দু একটা কমেন্ট নেই। জয় কিশোর রায় বলছে স্যার ইউআই ইউএক্স এর প্র্যাকটিক্যাল ওয়ার্ক নিয়ে কথা বলেন। হ্যাঁ, এটা নিয়ে আমরা কথা বলবো, একদম লাইফের পুরো লাইফটা আপনারা দেখেন। আমরা কিন্তু এবং লাইফটা অবশ্যই শেয়ার করে দেন, আমাদের যেটা মোটিভ ওইটা যেন আমরা ফিল আপ করতে পারি, অনেক অডিয়েন্স যাতে দেখে এবং অনেক কিছু যাতে শিখতে পারে, এবং প্রপার ওয়েতে শিখতে পারে যে আসলে কিভাবে একজন এক্সপার্ট আজকে এই পর্যায়ে গেছে। আজকে শাহরুখ হলো অনেক বড় বড় ব্র্যান্ডিং করছে, সেগুলো হয়তো বলবে পরবর্তীতে, সে হলো একটা দেশের বাইরে একটা একটা অনেক বড় প্রতিষ্ঠানে জবও করছে। এগুলো হয়তো সে অ্যাড করবে ধীরে ধীরে, বা ওই প্রজেক্ট গুলো সে কিভাবে করছে, ওই ব্র্যান্ডিং গুলো কিভাবে করছে। আমরা কিন্তু ওই যে হালকা পাতলা কিছু ডিজাইন, বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিওর এগুলাই করি, কিন্তু এগুলোকে আপনি নেক্সট লেভেলে কিভাবে নিয়ে যেতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু শাহরুখ আজকে আপনাদের সাথে ডিসকাশন করবে। এবং সে যে মানে ইউনিক যে ডিজাইন গুলো করে, আসলে আপনারা যদি তার পোর্টফোলিও দেখে থাকেন, এবং আমি আসলে এটা মানে না শেয়ার দিয়ে পারছি না, যে আপনারা যদি তার এই যে যে কাজগুলো সে করছে, এবং এখানে যে দারুণ দারুণ কন্টেন্ট, আমরা তো এগুলো দেখি যারা মানে দেশের বাইরে যারা ডিজাইন করে, আমাদের ফিল হয় যে তাদের ডিজাইন গুলো এমন, কিন্তু আমরা দেখি আমাদের দেশের মানুষও যে এই ধরনের কাজ করে, যেমন উনি এখানে যে ফুড রিলেটেড যে কাজটা করেছে, এই ধরনের যে কাজগুলো যে আমাদের দেশেও হয় এবং সেগুলো কিভাবে করে, এই বিষয়গুলো কিন্তু আমরা জানবো। তো আপনাকে অবশ্যই পুরো লাইফটা থাকতে হবে, এবং আমরা স্ক্রিন শেয়ার করে অনেক কিছু শেয়ার করব, স্ক্রিন শেয়ার দিয়ে, যাতে আপনারা দেখতে পারেন। তা খুবই ইফেক্টিভ একটা লাইভ হবে, আপনারা শেষ পর্যন্ত থাকেন, এবং অবশ্যই আপনারা এগুলো লাইভটা শেয়ার করে দেন আপনার ফ্রেন্ডের সাথে। হ্যাঁ শাহরুখ, এখন যদি তোমার কাছে আসি, যে তুমি যেটা বলছিলা যে তুমি হলো মানে তোমার পুরো পার্টটাই আসলে এতক্ষণ যত পার্ট, মানে যে পার্টটা নিয়ে কথা বললা, পুরো পার্টটাই স্ট্রাগলিং ছিল, যে তুমি অনেকে স্ট্রাগলিং করছো, অনেকের কাছে, এবং আমিও বললাম যে আমি তোমার কাছে হেল্প নিয়েছি। এখন যদি আমাকে তুমি একটু মোটামুটি যখন ডিজাইন পারো এবং কাজ করছো, আর্ন শুরু করেছো, ওই এক্সপেরিয়েন্সটা যদি বলো, আমরা একটু মেইন পয়েন্টে ধীরে ধীরে চলে যেতে চাচ্ছি, এবং টেকনিক্যাল বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, অডিয়েন্সও এটা চায় আসলে। অবশ্যই। আমার আর্নিংটা কিভাবে শুরু হলো এই প্ল্যাটফর্মে? জি জি। তো আমি যেমনটা বললাম যে যখন আমি সেই অথরের সাথে কানেক্ট হই থিম ফরেস্টে, সো সেই থিম ফরেস্ট থেকে সে যখন আমাকে ফেসবুকে নিয়ে আসে, তখন সে আমাকে ফেসবুক গ্রুপে জয়েন করায়। আমি ফেসবুক গ্রুপ তখন চিনতাম না, 2013 সালের দিকে।
And the fun fact was that man was Kausar Ahmed from Jung Shepherd. অনেকেই ওয়াও, চেনেন তাকে, অনেকে তাকে চেনেন কাউসার না। আহমেদ ভাইকে অনেকেই হয়তো অনেকে চেনেন, অনেকে চেনেন না। কাউসার ভাই হলো জুম শেপারের ফাউন্ডার এন্ড সিইও। এছাড়া ওনার আরো বেশ কিছু ইনিশিয়েটিভ আছে। আইকো ফন্ট নামে একটা ওনাদের ইনিশিয়েটিভ আছে, যেটাতে আপনি ফ্রি, আমরা অনেক সময় ফ্রি আইকন খুঁজি না, তা আপনি কিন্তু এই আইকো ফন্টে গেলে একদম কমার্শিয়ালি ফ্রি আইকন পাবেন, যেটা আপনি আপনার ডিজাইনের প্রজেক্ট ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। জি, কন্টিনিউ করো স্যার। সো তো উনি বলেছিল যে এইভাবে তো আমি ইন্ডিভিজুয়ালি যদি আপনাকে হেল্প করি তো আমি তো পারবো না, তো আমাদের একটা গ্রুপ আছে এনমাটো বাংলাদেশ নামে এন্ড বি ডিজাইনার নামে, এই গ্রুপে জয়েন হয়ে যান, এখানে আপনি আপনার ডিজাইন শেয়ার করেন, অনেক এক্সপার্ট আছে আপনাকে হেল্প করবে। তো দেন ওইভাবে আমি এই গ্রুপগুলোতে আমি আমার ডিজাইন শেয়ার করা স্টার্ট করলাম, অনেকে ফিডব্যাক দিল, আমি আমার প্রবলেম গুলো বুঝতে পারলাম যে আমি ব্লিডিং দেই না, আমি ব্লিডিং এর বাইরেও ডিজাইন করি, আমি ব্লিডিং সহ আমি ডিজাইন করি। এই তারপরে শিবলু ভাই ছিল, শিবলু ভাই আমাকে টুকটাক হেল্প করতো, কারণ উনিও অলরেডি মানে গ্রাফিক পেপারে এস্টাবলিশ হয়ে গেছিল। আচ্ছা, শিবলু ভাইকেও মানে আমি ইন্ট্রোডাকশনটা দিই, অনেকে নতুন আছে। বি ডিজাইনার গ্রুপের উনি অ্যাডমিন, ওনাকে অবশ্যই অনেকে চিনেন। উনি মানে আগে আসলে মানে যার কথা শাহরুখ বলছে, এনারা অনেক সিনিয়র, যেহেতু এনারা অনেক আগে অনেক বেশি অ্যাক্টিভ থাকতো, ডিজাইন নিয়ে অনেক বেশি ডিসকাশন হতো বি ডিজাইনার গ্রুপে। ইদানিং একটু কম হয় হয়তো। তা আপনারা বি ডিজাইনার গ্রুপে দেখলে, অ্যাডমিন প্যানেলে দেখলেই মেবি ওনাকে পেয়ে যাবেন। জি শাহরুখ, কন্টিনিউ করুন। তো তারপরে শিমুল ভাই আমাকে টুকটাক হেল্প করলো, উনিও মানে শিমুল ভাই, তারপরে শিবলু ভাই, ওনারাও তখন নতুন নতুন স্টার্ট করছিল। দেন আমি আমার প্রবলেম গুলা ফাইন্ড আউট করার পরে আমি দেন বিজনেস কার্ড দিয়ে শুরু করি। এন্ড সেই বিজনেস কার্ডটা আমি আমার বস হাফিজ ভাইকে দিয়ে আবার রিভিউ করাই, দেওয়ার পরে গ্রাফিক পেপারে দিই, প্রথমবার আমার টেমপ্লেট অ্যাপ্রুভ হয়। এটা ছিল 2014 সালের এপ্রিল মাসে, প্রথমবার আমার টেমপ্লেট অ্যাপ্রুভ হয়, বাট সেল হওয়া শুরু হয়নি তখন। এরপরে প্রায় 50-60 খানেক বিজনেস কার্ড করে গেছি, বাট কোনো রেজাল্ট নাই। মানে শুধু বিজনেস কার্ডই করতাম, তখন এটা চলতো, বেশি ইজি ছিল, বাট কোনো রেজাল্ট নাই, কোনো রেজাল্ট বলতে অ্যাপ্রুভ হচ্ছিল না। অ্যাপ্রুভ হচ্ছিল না, জাস্ট একটা হয়েই শেষ। তারপরে গ্রুপে 50-60টা বিজনেস কার্ড করেছো? সেই সময় এত ধৈর্য ছিল? আমার আমার স্টকে এখনো 400-500 বিজনেস কার্ড পড়ে আছে, রিজেক্টেড। রিজেক্টেড। আর মানে এটা কত সালের কথা? এটা 2014 সালের। আচ্ছা, আমাদের যারা অনেক নতুন অডিয়েন্স আছে, যারা 10টা 15টা ডিজাইন করেই তো তারা আসলে করতে চায় না, বা 20টা করেই না আমি তো অনেক ডিজাইন করে ফেলেছি, এমন তো কিছু হওয়া উচিত আসলে। তা তখন 2014 টোটাল সালে একজন যদি রিজেক্টেড ছিল, 500 ডিজাইন। জি। তখন টোটাল রিজেক্টেড ছিল 150 প্লাস। 2014তেই আমার 150 প্লাস রিজেক্টেড আইটেম ছিল। আচ্ছা আচ্ছা, বাহ বাহ, বুঝতে এইচটিএমএল পেরেছি। ছিল এরকম 7-8টা, খুব একটা বেশি ছিল না, বাট ছিল। তার মানে যারা অডিয়েন্স আছেন তারা বুঝতেই পারছেন যে এই ব্যাপারটা কিন্তু স্ট্রাগলিং। আপনারা যারা ভাবেন যে আচ্ছা একটু ট্রাই করে যারা সাকসেস পাচ্ছে না, অনেকে আছে ফ্রি পিকে প্রথম একবার দুইবার রিজেক্ট হচ্ছেন, ভাবছেন যে আচ্ছা রিজেক্ট হচ্ছে আমার, আমি আর কাজ করব কিভাবে, বা হতাশ। এখানে কিচ্ছু হওয়া সম্ভব না, আসলে তাদেরকে লেগে থাকতে হবে এবং কাজ করতে হবে। ঠিক আছে? এবং তখন কিন্তু অনেক রিসোর্সও কম ছিল, অনেক এক্সপার্ট ছিল না। এখন এত এত এক্সপার্ট, আপনাকে শুধু কাজ করতে হবে, আর কিছুই না। জি শাহরুখ, যদি কন্টিনিউ করো। এর এরপরে যখন আমি কাজ কাজ করতে থাকি, আমার অনেকগুলো রিজেক্ট হয়, আমি কোনো রেজাল্ট পাই না। কিন্তু আমি তখন একটা জিনিস ভুলে গেছিলাম যে আমার মোটিভ ছিল আমার আয় করতে হবে গেম খেলার জন্য, মানে গেম কেনার জন্য, গেম ডাউনলোড করার জন্য। কিন্তু এই টাইমে আমার মোটিভ চেঞ্জ হয়ে গেছিল, আমার গ্রাফিক রিভারই অ্যাপ্রুভ করতে হবে, আমাকে ডিজাইন এই কারণেই করতে হবে কারণ টাকা ইনকামের জন্য না, আমাকে টেমপ্লেট অ্যাপ্রুভ করতে হবে। এইটা ছিল আমার মোটিভ। এই আচ্ছা, মোটিভটা না এখানে কি থাকলে হয়েছে, টাকার মানে মোটিভ তোমার থাকতো। ব্যাপারটা যখন কাজ করতে, এখানে কি হয়েছে? অ্যাপ্রুভ হয় না মানে দেখবো আমি, অ্যাপ্রুভ করাই ছাড়বো? মানে কোনায় ছাড়বো, মানে আমি যদি টাকা মোটিভ থাকতো বাকি 8-10 জনের মতো, তাহলে আমি হয়তো সেই 2011-12 সালেই বাদ দিতাম, তো টাকা ইনকাম হচ্ছে না, এর পেছনে সময় নষ্ট করবো কেন। কিন্তু আমার অ্যাপ্রুভ করতে হবে যে কোনো ভাবেই হোক। তারপর আমি গ্রুপে অনেকের কাছে হেল্প চাই। দেন শাশ্বত শ্যাম নামে আমার এক ছোট ভাই, সেও গ্রাফিক ডিজাইনে তখন টুকটাক কাজ করে, সে আমাকে একটা সাজেশন দেয় যে ভাই আপনার ডিজাইন ভালো, কিন্তু আপনি বিজনেস কার্ডে ট্রাই করেন না, আরো অনেক
ক্যাটাগরি আছে ব্রোশিয়ার ফ্লায়ার, তাতে ট্রাই করে দেখেন, একটা রেজাল্ট পাবেন অবশ্যই। তখন আমি অন্য ক্যাটাগরিতে গেলাম, দেন আমি খুব রিসার্চ করলাম যে না এবার যেটা করব একবারই করব, অ্যাপ্রুভালে হবে, না হলে এইভাবে কন্টিনিউ করে যাবো, কিন্তু মাঝে ছেড়ে দেবো এরকম কোনো মোটিভ ছিল না। আচ্ছা, তো আমি অডিয়েন্সের উদ্দেশ্যে একটা বিষয় এখানে বলি, যারা শুনছেন তারা অবশ্যই শেষ পর্যন্ত লাইকটা দেবেন, কারণ আমি আরো বেশ কিছু বিষয় মানে নিয়ে শাহরুখের সাথে কথা বলবো। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, শাহরুখ কিন্তু তার জার্নিটা শুরু করেছে বিজনেস কার্ড দিয়ে, কিন্তু সে এখন ইউআই ইউএক্স এর কিন্তু দারুণ সব প্রজেক্ট করছে। তা আমরা অনেকেই কিন্তু ডিজাইন কিন্তু বিজনেস কার্ড দিয়েই প্রায় সবাই শুরু করি, যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আসলে হাই লেভেলের ক্যাটাগরি দিয়ে অনেকেই শুরু করতে পারি না, বুঝিও না। তা আমরা কিন্তু অনেক সময় আটকে যাই, ডিজাইন করতে পারি না, বিজনেস কার্ডের মধ্যেই থেকে যাই, ব্রোশিউরের মধ্যেই থেকে যাই, নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি না। তুমি কিভাবে নিয়ে গেছো অবশ্যই এই বিষয়টা আমরা শুনবো, কিন্তু সেটার জন্য আপনাকে পুরো লাইফটা দেখতে হবে। আমি আবার শাহরুখের কাছে চলে আসছি, তুমি এখন কন্টিনিউ করো যেখানেই ছিলাম। তো তো যখন আমি এরকম অন্য ক্যাটাগরিতে ট্রাই করি, ওটা নিয়ে রিসার্চ করি, দেন আমি একটা ফ্লায়ার বানাই অনেক টাইম নিয়ে। আমি কোনোদিনও একটা ডিজাইনের পিছনে এত সময় দিইনি। আমি একটা বিজনেস কার্ড হয়তো একদিনে 3-4 ঘন্টায় বানিয়েছি, বাট আমি 1 সপ্তাহ লাগিয়েছি একটা ফ্লায়ার বানানোর জন্য, কারণ এটা আমাকে অ্যাপ্রুভ করতে হবে। নট মানি, নট মানি ইস্যু, নট এনি আর্নিং ইস্যু, বাট আমাকে অ্যাপ্রুভ করতে হবে। তো আমি ফ্লায়ারটা কমপ্লিট করার পরে আমি গ্রাফিক লেভেলে আপলোড করলাম, আলহামদুলিল্লাহ দ্বিতীয় অ্যাপ্রুভ পালাম। তখন আমি একটা জিনিস বুঝতে পারলাম যে টাইম, সময়, মানে আমি বলি যে আমার এই পর্যন্ত আসার জার্নিতে কি কি স্টেপ ফলো করে আমি এই পর্যন্ত আসছি। তখন একটা ম্যাটার আমার মাথায় আসছে, কোয়ালিটি, এন্ড কোয়ালিটিটা আসে টাইমের মাধ্যমে। এন্ড টাইম দিয়ে যদি কোনো কাজ করা হয়, ডিজাইন করা হয়, তো সেটার আউটকাম ডেফিনেটলি ভালো হয়। তো সময় দিয়ে একটা কাজ কাজ ডিজাইন করার একটা গুরুত্ব আমি তখন বুঝতে পারলাম। এরপরে আমি আরো কয়েকটা ফ্লায়ার করি, কারণ বিজনেস কার্ড ওই মুহূর্তে ছেড়ে দিয়েছিলাম। কারণ আমার কিন্তু তখন আমার রক্তে বিজনেস কার্ড করারই একটা মোটিভ ছিল যে না আমাকে বিজনেস কার্ডই করতে হবে, কারণ আমার বিজনেস কার্ড অ্যাপ্রুভ করতে হবে। তখন আমার গ্রাফিক ডিজাইনের টেমপ্লেট আইটেমের মোটিভের বাইরে আমার বিজনেস কার্ড অ্যাপ্রুভ করতে হবে এরকম মোটিভ চলে আসলো। দেন আমি এখানে একটা মিস অপরচুনিটির শিকার হয়েছিলাম, যেটা একটা আমি ভুল করতে যেতে এখনো অনেকে করতে পারে। এই ভুলটা আপনারা কেউ করবেন না, আমি সাজেস্ট করবো। তখন তখন গ্রাফিক ডিজাইনে এখনো বিভিন্ন মার্কেট প্লেসে, বিভিন্ন প্ল্যাটফর্মে লাইক ক্রিয়েটিভ মার্কেট, ইক্সে বা পিএনসি বা লাইক ফ্রি পিকেও বান্ডেল বান্ডেল ডিজাইন, যেটা বান্ডেল ডিজাইনের চাহিদা খুব থাকে। কিন্তু মানে তখন সেট আমার আকারে যে ডিজাইন গুলো আমরা দিই, অনেকগুলো একসাথে দিই। এখন অনেকগুলো একসাথে দেই, বাট আপনাকে ডিজাইন তো করতেই হবে, কোয়ালিটি টাইম মেনটেন তো করতেই হবে ডেফিনেটলি, বাট আপনার নিডসটা, ক্লায়েন্টের নিডস, চাহিদা, এইগুলো আপনাকে বুঝতে হবে। ক্লায়েন্টের চাহিদা থাকে যে আমি মানে একটুকুর বদলে আমি এত কিছু পাই। তো আপনাকে এই নিডসটা একটু বুঝে লাইক তখনও একটু, তখন আপনার হচ্ছে আমি যদি বান্ডেল দিতাম তো তখন আমি একটা হিউজ সেল গেইন করতে পারতাম, যেটা অনেক অথরিক করছিল তখনকার সময়। বাট আমি কখনোই বান্ডেল দিইনি, কারণ আমার মোটিভ অলওয়েজ ছিল আমার টেমপ্লেট অ্যাপ্রুভ করতে হবে, সেল হোক বা না হোক, টেমপ্লেট অ্যাপ্রুভ করতে হবে। তো এখন আমি একটা জার্নিতে যেটা স্টেপ নিলাম কোয়ালিটি ডিজাইন, সেটা আমি নিলাম টাইমের মাধ্যমে। তো শুধু টাইম দিয়ে তো হবে না, এবার আমার ডিজাইন আরো বেটার কিভাবে করতে হবে, আমি আমার ডিজাইন স্কিলটাকে আরো ইমপ্রুভ কিভাবে করতে পারি, আমার কোশ্চেন ছিল এইটা। দেন এইটা আমি ভেবে ভেবে অ্যান্সার পাইনি, এটা আমি লাইক কোইন্সিডেন্টালি অ্যান্সারটা পাইছিলাম। কারণ কেন, এখন আমি একটা অথর দেখছিলাম গ্রাফিক লিবারে, যে 1 মাসে প্রায় 300-400 টেমপ্লেট অ্যাপ্রুভ করে ফেলছিল। 300-400 না, সরি, 200-250 1 মাসে টেমপ্লেট, এন্ড তার 3-4 মাসে প্রায় 300-400 টেমপ্লেট মতো অ্যাপ্রুভ হয়ে গেছিল গ্রাফিক লিবারে। সে অথর ছিল অ্যাকশন কিং, যে যে অথরের নাম হচ্ছে গিয়ে শাকিল। শাকিল মেবি চেনে, নাজমুল শাকিব, সেও একজন অ্যাকশন ডিজাইনার, মানে ইমেজ ফিল্টার আমরা ডিজাইন আমরা করে। চেষ্টা করব, আমরা যেহেতু আমাদের লাইভ লাইভ আড্ডা উইথ সাকিবে আমরা চেষ্টা করব, আমি চেষ্টা করব যে যারা এক্সপার্ট লেভেলে আছে, এবং ইন ফিউচারে হয়তো শাকিলকেও আনা যায় কিনা লাইভে, অ্যাকশন নিয়ে কথা বলা যায় কিনা, যাতে আমাদের অডিয়েন্সরা এই বিষয়গুলো জানতে পারে। আপনারা যারা শুনছেন তারা একদম মানে একদম নিশ্চিন্ত থাকতে পারেন যে লাইভ আড্ডা উইথ সাকিবে যারা আসবে
তারা খুবই হাইলি এক্সপার্ট হবে এবং তারা অবশ্যই রিলেটেড ফিল্ডে এমন কিছু বিষয়ে সলিড নলেজ আপনাদের দিবে যেটা অবশ্যই আপনার হেল্প হবে। ওকে শাহরুখ, মানে আমি আমার ব্যাপারটা বলে দিলাম আর কি। সো শাকিল আমাকে একটা মোটিভেশন দিল, আমি ওর থেকে একটা ইন্সপিরেশন পাইলাম যে ডিজাইন করে যেতে হবে, জাস্ট করতে হবে, নো ব্রেক, নো ছুটি, লাইক কোনো গ্যাপ ল্যাগ কিচ্ছু দেওয়া যাবে না। যত করা যাবে তত বেশি ইমপ্রুভ করা যাবে। কারণ শাকিলের আমি ওই 300-400 ডিজাইনের মধ্যে যদি প্রথম ডিজাইনটা দেখে 400 ডিজাইন পর্যন্ত দেখি, তো ডিজাইন কনসিস্টেন্টলি ইমপ্রুভ হয়েছে শুধু মানে ডিজাইন দেওয়া মানে ডিজাইন করতে থাকার মাধ্যমে, কন্টিনিউয়াসলি করার জন্য, কন্টিনিউয়াসলি করার করার কারণে। মাধ্যমে। ইয়েস, তো এটা আমি সবসময় হয়। এটা যখন আমি নিজেও ক্লাস নেই স্টুডেন্টদের, আমি বলি আপনাকে কন্টিনিউয়াস ডিজাইন করতে হবে। কেন? মানে আপনি নিজের প্রতিদ্বন্দ্বী। কিন্তু আপনি যখন, আমরা অনেক সময় কি করি, ফেসবুক তো ওপেন প্ল্যাটফর্ম, যেমন আমি যখন ডিজাইন করি বা তুমি যখন ডিজাইন করো, অন্য কেউ যখন যে একটু কম পারে সে যখন তোমার ডিজাইন করার দেখে না, অনেক সময় কিন্তু লোকজন ভাবে আচ্ছা আমি এরকম করতে পারি না, আমার ডিজাইন কেন এমন হয় না, সে আফসোস করে বা সে একটা হীনমন্যতায় ভুগে। কিন্তু মানে আমাদের ডেভেলপ হওয়ার একটাই ওয়ে, সেটা হলো কন্টিনিউয়াস প্র্যাকটিস, যেটা আমরা আগের থেকে আরো ভালো করতে পারবো আমাদের ডিজাইন কন্টিনিউয়াস প্র্যাকটিসের মাধ্যমে। হ্যাঁ শাহরুখ। তো আমার এই জার্নিতে আসার এই দুইটাই পয়েন্ট ছিল, কোয়ালিটি এন্ড কনসিস্টেন্সি। তোমার কন্টিনিউলি ডিজাইন করার মাধ্যমে আমি আমার ডিজাইনগুলো ডে বাই ডে অনেক বেশি ইমপ্রুভ করতে পারলাম। লাইক আমার আগের যে প্রথম যে ডিজাইনের কাজগুলো ছিল সেটা থেকে আমার ওই টাইম পর্যন্ত প্রায় 1-1.5 বছরের মধ্যে আমি ডিজাইনে অনেকটা বেশি ইমপ্রুভ করে ফেলতে পারছিলাম। তন্ময় কুমার বিশ্বাস, আমি দুই একটা কমেন্ট নিচ্ছি শাহরুখ, তোমাকে একটু ইন্টারাপশন করছি, যে ওনার পোর্টফোলিও নেমটা কি জিজ্ঞেস করেছিল। মানে এটা মনে হয় অ্যাকশন কিং টাইপের কোনো নাম, তাই তো? হ্যাঁ কি শাকিলের? হ্যাঁ, মানে ওনার কথাই মেবি বলেছে। না আচ্ছা যাই হোক, মেবি আমরা পেলে পোর্টফোলিওটা কমেন্টে দিয়ে দিচ্ছি। ওকে, আরেকজন কমেন্ট করেছেন রাইসুল ইসলাম, ভাই আমি বিগিনার, আমি কোন কাজগুলো শিখবো এগুলো আমরা বলে দিব, ঠিক আছে? তবে এগুলো আমরা বলে দিব, আপনি পুরো লাইভটা দেখেন আপনারা, এবং অবশ্যই আপনারা যারা আছেন তারা কমেন্ট করেন। আপনারা ব্র্যান্ডিং, ইউআই এবং ইউএক্স ডিজাইন নিয়ে যে কোনো ধরনের কোশ্চেন করতে পারেন, সেটা অনেক অ্যাডভান্স লেভেলেরও কোশ্চেন করতে পারেন, আপনার ইচ্ছা আপনি কি ধরনের কোশ্চেন করবেন সেটা আপনার ইচ্ছা। কিন্তু আমাদের যে গেস্ট আছে তিনি কিন্তু আপনি যে ধরনের কোশ্চেন করবেন ইনশাআল্লাহ সেই ধরনের কোশ্চেনই উত্তর দিবে, এবং সে অনেক দিন ধরে যেহেতু এই রিলেটেড কাজগুলোই করে, আশা করি আপনারা দারুণ সব অ্যান্সার পাবেন। ওকে, যারা শুনছেন এখন ৭৬ জনের মতো শুনছেন, আমি সবাইকে বলবো যে আপনারা কোশ্চেন করেন এবং অবশ্যই আমরা সেই কোশ্চেন গুলোর উত্তর দিব। জি শাহরুখ, তুমি যদি এখন কন্টিনিউ করো। সো আমি ওখান থেকে একটা মোটিভ পেলাম যে কনসিস্টেন্টলি কিভাবে কাজ করা যায়। সো যারা কোয়ালিটি নিয়ে কাজ করতো এন্ড কনসিস্টেন্সি নিয়ে কাজ করতো, ওই সকল অথরদের আমি রেগুলারলি ফলো করার চেষ্টা করি এবং তাদেরকে লাইক কপি করার চেষ্টা করি। তাদের কাজগুলোকে না, তারা যেটা করতেছে সেইগুলোকে ফলো করার চেষ্টা করি, এন্ড ওইগুলা ফলো করতে করতে এখন লাইক ওইখান থেকে ফলো করতে করতে এখন এই পর্যন্ত আসছি। আমি আমার জার্নিটা শেয়ার করলাম যে আমার ডিজাইনের কোয়ালিটি এন্ড কনসিস্টেন্সি কিভাবে আনছিলাম, এক্স্যাক্টলি এইভাবে, তারপর থেকে ডিজাইন করতে থাকি, করতে করতে আচ্ছা ওকে, আমি বুঝতে পেরেছি। আমি হলো শাহরুখ, এখন হলো আমি একদম টু দা পয়েন্টে চলে যাব। আমাদের অডিয়েন্স যারা শুনছেন, তন্ময় কুমার বিশ্বাস লিখেছেন শেয়ার ডান, অন্য যারা শুনছেন তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন, কারণ আমাদের অনেকেই হয়তো ভাবছেন না আমি দেখবো কিন্তু লাইভ শেয়ার করব না। আসলে আমাদের সবার উচিত যে আমরা যে মোটিভে কাজটা করছি, যে আচ্ছা সবার যাতে হেল্প হয়, এটা থেকে যে সলিড নলেজটা যেন অন্যরা পায়, ঠিক আছে, সেগুলো আমরা দিতে পারবো। ফেসবুক ইউজার, আসলে আমি নামটা দেখতে পাচ্ছি না, স্ট্রিমইয়ার্ডে ক্লিক করে মনে হয় ঢুকে নামটাকে ইয়ে করে দেখতে হবে। ফেসবুক ইউজার শুধু লেখা হয়েছে। অনেকদিন পর দুইজনকে একসাথে দেখে খুব ভালো লাগছে, দুই বন্ধু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কে কমেন্ট করছে আমি যেহেতু দেখতে পাচ্ছি না। কি করছে মানে স্ট্রিমইয়ার্ডে কমেন্ট করছে, তো তা অনেক সময় নাম দেখা যায় না। স্ট্রিমইয়ার্ডে একটা লিংক আছে, আপনি ক্লিক করে গিয়ে আপনারা মানে কমেন্ট করলে তখন নামটা শো করবে। আচ্ছা যাই হোক, ভাইয়া ইউআই এর কালার ট্রেন্ড ফলো করব কাদের, এই বিষয়গুলো নিয়ে আমরা
কথা বলবো অবশ্যই, আপনারা লাইভের শেষ পর্যন্ত থাকেন। এখন আমি ডিরেক্ট আপনাদের যেটা খুবই, আপনারা যে বিষয়টার সম্পর্কে একদম 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 জানতে চান, আমরা একদম এখন টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথমে আমি শাহরুখকে যেটা কোশ্চেন করব যে ব্র্যান্ড আইডেন্টিটি, ইউআই এবং ইউএক্স ডিজাইন সম্পর্কে কিছু সিম্পল আমাদের কিছু যদি তুমি আইডিয়া দাও, যে এই ডিজাইনগুলো আসলে কি, বা এগুলো কোন কাজে লাগে, বা ব্র্যান্ডিং আইডেন্টিটি এন্ড ইউআই ইউএক্স দুইটার অ্যান্সার একসাথে দেওয়া যাবে না, এটা আলাদা আলাদা করে দিতে হবে। আচ্ছা ওকে, তো কিন্তু তুমি একটু ব্র্যান্ডিং মানে শর্টে দিও, কারণ আমরা অলরেডি কিন্তু শিওর জার্নিতে অনেক সময় নিয়ে ফেলেছি, অনেক আমাদের সময়। আরো অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে যেহেতু। অলরাইট, সো ব্র্যান্ডিংটা হচ্ছে কি একটা আইডেন্টিফিকেশন যে কোনো একটা ব্র্যান্ডের, যেরকম এই আইডেন্টিফিকেশন যেটা হচ্ছে একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে যে সেই ব্র্যান্ডটা কি। এখন কথা হচ্ছে ব্র্যান্ডিং কিন্তু তিন ধরনের হয়ে থাকে। অ্যাজ এ ডিজাইনারের জন্য, ক্লায়েন্টের জন্য বা যারা ইউজার তাদের জন্য ব্র্যান্ড একটা, বাট অ্যাজ এ ডিজাইনারের জন্য ব্র্যান্ডিং তিন ধরনের হয়ে থাকে। এখন তিন ধরনের বলতে কেন তিন ধরনের, এটা আমারই অপিনিয়ন বলতে পারেন, অন্য কোনো ডিজাইনার এমনটা এর আগে বলছি কিনা জানি না। এক হচ্ছে ব্র্যান্ডিং আইডেন্টিটি, এক হচ্ছে কোনো ইন্ডিভিজুয়াল কোম্পানি বা ক্লায়েন্টের জন্য, যেটা আমরা ইন্ডিভিজুয়ালি তাদের বেসড অন তাদের ব্র্যান্ডের আইডেন্টিফিকেশন অন আমরা বানিয়ে থাকি। নাম্বার টু, যে এক ধরনের ব্র্যান্ডিং যেটা আমরা শুধু আমাদের পোর্টফোলিওর জন্য করে থাকি, নাইস মকআপের সাথে জাস্ট এটা লোগো এন্ড কিছু লাইক কন্টেন্ট বা কোনো এলিমেন্ট প্লেস করে আমরা যেটা করে থাকি। এন্ড তৃতীয় ব্র্যান্ডিং হচ্ছে গিয়ে আমরা যেগুলো প্ল্যাটফর্ম বা মার্কেট প্লেসের জন্য করে থাকি, ইজি বিজি শেপ লেয়ার দিয়ে ইউনিক কোনো একটা কিছু আমরা যখন বানিয়ে থাকি এই এরকম। ধরনের কাজই করি আসলে আমরা বেশি। এখন এই তিনটার মধ্যে সবচেয়ে ভ্যালুয়েবল ব্র্যান্ডিং কোনটা? কারণ কথা হচ্ছে তিনটার মধ্যে তিনটাই ভ্যালুয়েবল ব্র্যান্ডিং। এখন এটার আপনার ইউজ যেভাবে পড়ে, কিন্তু আপনার সবচেয়ে বেশি ভালো হয় যদি তিনটা ব্র্যান্ডিং এর উপরে আপনার স্কিল বা নলেজ থাকে। আপনি যদি এটার উপরে আরো বেশি ভালো স্কিল হতে পারেন বা আপনি এক্সপার্ট হইতে পারেন তাহলে ভালো। এন্ড সেটা কিভাবে এক্সপার্ট হইতে হবে সেটা আমি বলবো না, সেটা ইউটিউবে টিউটোরিয়াল ফলো করলে বা গ্রুপে অ্যাক্টিভ থাকলে আপনি এই অ্যান্সার গুলো সহজেই পেয়ে যাবেন। আপনি তিন ক্যাটাগরিতে প্ল্যাটফর্মে কেমনে আপনি এক্সপার্ট হইতে পারেন। কিন্তু আপনার ব্র্যান্ডিংটা এটাই যে কোন একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্টেশন করা, তার আইডেন্টিফিকেশন দেওয়া, যে সেটা একটা ব্র্যান্ড কি বলে, তাদের মেসেজটা কি, সেই মেসেজটা আপনার ভিজুয়ালি রিপ্রেজেন্ট করা, মুখে না বলে, মুখে না বলে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করা। যেমন আমরা একটা শর্টকাট একটা এক্সাম্পল দিই, অ্যাপেলের কথা বলি। অ্যাপেল সিম্পলিফিকেশনের প্রতীক। Did I pronounce it correctly? Yes. সিম্পলিফিকেশনের হচ্ছে গিয়ে সিম্পলিফিকেশনে অ্যাপেল টপ অফ দ্য হেড, কারণ আমরা অ্যাপেলের মানে লোগো দিয়ে সিম্পল আমাদের যে ব্যাপারটা আসলে সিম্পলি নিজেকে রিপ্রেজেন্ট করা। তো অ্যাপেল যখন তারা চায়, তারা যখন বলছে যে আমরা আমাদের ব্র্যান্ডটাকে সিম্পলি আমাদের কাস্টমারদের কাছে রিপ্রেজেন্ট করতে চাই, তো তারা তাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কি করছে, কোনো এলিমেন্ট নাই, কোনো ডিজাইন নাই, কোনো কিচ্ছু নাই, জাস্ট সিম্পলি লোগো দিয়ে একটা মানে সিম্পলি সেটাকে রিপ্রেজেন্ট করছে। তো এই তো এক্স্যাক্টলি এরকম বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্ন নিডস থাকে। এই এই প্রত্যেকটা ব্র্যান্ডের নিডস অনুযায়ী সেই নিডসের প্রতি বেসড অন কিছু কাজ করে থাকে। কারণ আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ারলি বলি যে আপনার হচ্ছে গিয়ে টাইমলেসলি ভাবে মানে সেটাকে রেকগনিশন করা, রেসপন্সিবলি ভাবে সেটাকে রেকগনিশন করা, সিম্পলিসিটি ভাবে মানে সেটাকে রেকগনিশন করা, তারপরে অ্যাপ্রোপ্রিয়েটনেস এর সাথে সেটাকে রিপ্রেজেন্ট করা বা কুলনেস এর সাথে জাস্ট ভিজুয়ালি সেটাকে রিপ্রেজেন্ট করা, এটাই হচ্ছে গিয়ে মেইনলি ব্র্যান্ডিং। এন্ড ব্র্যান্ডিংটা কিভাবে করতে হয় সেটা প্রসেস, সেটা আপনার লার্নিং এর পরে ডিপেন্ড করবে, আর আপনি সেটাকে কিভাবে নেন বা কোন প্ল্যাটফর্মের জন্য বা এই তিন ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরির জন্য করতেছেন এটার পরে ডিপেন্ড করে। বাট আমি যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলাই, যে আপনার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ এনি ব্র্যান্ড। আচ্ছা ওকে ওকে, তাহলে আমরা ব্র্যান্ডিং বিষয়টা জানলাম। আসলে এখন যদি আমরা ইউআই ইউএক্স টাও পাশাপাশি একটু জেনে নেই, তারপরে আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। আর আমাদের যারা অডিয়েন্স আছেন অনেকেই শুনছেন,
অনেকের কাছে হয়তো বিষয়গুলো হার্ড লাগতে পারে, আচ্ছা অ্যাপেলের উদাহরণ দিচ্ছে, কিন্তু আমি বলবো যে আপনি যখন একজন একজন খুবই হাই লেভেলের ডিজাইনার হতে চাবেন, আপনি যখন ডিজাইনের একদম ভিতরে ঢুকে যাবেন, জাস্ট ফ্রি পিকে বা স্টকের জন্য শেপ টেপ দিয়ে ডিজাইন করবেন না, আপনি যখন কনসেপচুয়াল কাজ করবেন, কোনো কোম্পানির জন্য ডিজাইন করবেন, কোম্পানির ব্র্যান্ডিং করবেন, কোম্পানিতে কোনো মোটিভ থাকে, সে তো কোনো কিছু বুঝাতে চায় তার ডিজাইন দিয়ে, তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে, ঠিক আছে? এবং এগুলো নিয়ে বাংলাদেশে খুব কম আলোচনা হয়। তা আমাদের প্রচেষ্টাই যে, আমার প্রচেষ্টা যে লাইভ আড্ডা উইথ সাকিবে এই ধরনের একটু হাই লেভেলের বিষয়গুলো আপনাদের জানানো, যাতে যারা এগুলো নিয়ে কাজ করতে চান তারাও যেন কাজ করতে পারেন। ওকে শাহরুখ, আমি হলো নেক্সট যে যে ইউআই এবং ইউএক্স নিয়ে যদি আমরা একটু কিছু তুমি শেয়ার করো, যে ইউআই এবং ইউএক্স টা কি আসলে। ইউআই ইউএক্স, আমি আমার খুব সূক্ষ্ম জ্ঞান ইউআই ইউএক্স সম্পর্কে, কারণ ইউআই ইউএক্স খুব হিউজ একটা ব্যাপার। তো আমার এটার উপরে যে খুব একটা বেশি এক্সপার্ট নলেজ বা স্কিল আছে এমন না, বাট আমি আমার সূক্ষ্ম জ্ঞানের অনুযায়ী আমি ইউআই ইউএক্স এর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি। ইউআই, ইউজার ইন্টারফেস ডিজাইন, সেটা, আর হচ্ছে ইউএক্স, ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন। এখন ইউআইটা কি? ইউআইটা আমরা বেসিক্যালি যেটা বুঝে থাকি যে ওয়েবসাইটের বা মোবাইল অ্যাপ্লিকেশনের যে ইউজার ইন্টারফেসটা, যেটা ভিজুয়াল ডিজাইনটা হচ্ছে আপনার ইউআই, ইউজার ইন্টারফেস ডিজাইনিং। এন্ড ইউএক্সটা হচ্ছে সেটাকে আপনাকে প্র্যাকটিক্যালি ইউজার, মানে আপনার ইউজার জন্য ইউজাবিলিটি করা, আপনার সেই ইউজার ইন্টারফেসটা যেন সেটা যে কোনো ক্লায়েন্ট আপনার ইউজ করতে পারে। তাকে যদি ডিসপ্লেটা একটু অন করতে, হ্যাঁ আমরা এইটা দেখি, যেটা হচ্ছে ফুড মেনু প্যাকেজিং। লাইক এটা একটা ব্র্যান্ডিং, এটা একটা ব্র্যান্ডিং আইডেন্টিটি, এটা একটা ব্র্যান্ডিং আইডেন্টিটি। লাইক এটা কোন ব্র্যান্ডিং আইডেন্টিটি? এটা একটা রেস্টুরেন্ট বা একটা ফুড কোম্পানির ব্র্যান্ডিং আইডেন্টিটি। এখন আমরা যখন একটা রেস্টুরেন্টের জন্য ব্র্যান্ডিং ডিজাইন করে থাকি, তখন সেটার একটা নিডস থাকে যে আসলে এই রেস্টুরেন্ট বিজনেসের নিডসটা কি। রেস্টুরেন্টের লোগো থাকে একটা, তারপরে হচ্ছে গিয়ে তাদের নিজস্ব ডিজাইনের মগ থাকে, প্লেট থাকে, প্লাস থাকে ক্যাপ, টি শার্ট, এটসেট্রা এটসেট্রা। এন্ড তাদের কিন্তু মেনু ডিজাইন গুলা থাকে। এখন যখন একটা রেস্টুরেন্টের বিজনেসকে আপনি ধরেন, লাইক একটা রেস্টুরেন্টের বিজনেস ধরেন, একটা রেস্টুরেন্টের নাম ফুড প্যান্ডা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা রেস্টুরেন্টের নাম ফুড প্যান্ডা। যখন ফুড প্যান্ডার রেস্টুরেন্টে যাবেন, তখন লাইক আপনি এমন একটা মেনু থেকে আপনি আপনার পছন্দের ফুড চয়েস করে সেই ফুডটা আপনি সেখান থেকে অর্ডার দেবেন ওয়েটারের মাধ্যমে। ফুড প্যান্ডা রেস্টুরেন্টের ওয়েটারের মাধ্যমে মেনুগুলা দেখে আপনি ধরেন একটা ফুড অর্ডার দিলেন। এইবার সাপোজ ধরেন আপনি অনলাইনে অর্ডার দেবেন ওয়েবসাইটের মাধ্যমে বা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এখন যখন আপনি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে যখন অর্ডার দেবেন, তখন আপনাকে আপনার যে ফুড প্যান্ডা যে রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টের ওনার যখন আপনাকে বলবে যে হ্যাঁ আমরা এখন আমাদের ফিজিক্যাল মেনু কপি, যেটা আমরা আমাদের কাস্টমাররা সরাসরি রেস্টুরেন্ট থেকে অর্ডার করতে পারে ফুড চুজ করে, বাট যারা রেস্টুরেন্টে আসতে চায় না, অনলাইন থেকে অর্ডার করতে চায়, তো তাদের জন্য আমরা ব্র্যান্ডিং এর জন্য কি সলিউশন বের করতে পারি? তো তাদের জন্য আমরা যে সলিউশনটা দিতে পারি ব্র্যান্ডিং, সেটা হচ্ছে ইউআই ইউএক্স, যেটা অলসো এ ব্র্যান্ডিং এর পার্ট। তো সেটা যখন আমরা করব, তখন তাদের আমরা একটা সলিউশন দেব যে ক্লায়েন্টের বাসা থেকে ফুড প্যান্ডাকে আমরা কানেক্ট করব। সেটা আমরা ওয়েবসাইটের মাধ্যমে কানেক্ট করতে পারি, বা সেটা আমরা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কানেক্ট করতে পারি। তো এইটার জন্য আমরা কি সলিউশন দিতে পারি? এখন একটা ফুড প্যান্ডার থিম অনুযায়ী আমরা যখন একটা ব্র্যান্ডিং ডিজাইন করি, তাদের লোগো বা মেনু ডিজাইন গুলো এক্স্যাক্টলি সেই থিম ফলো করে আমাদের একটা ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশন সেই ফুড প্যান্ডা শপের জন্য, সেই ব্র্যান্ডের জন্য ডিজাইন করা লাগে। তুমি হচ্ছে গিয়ে সেই লিংকটা ওপেন করো, রেস্টুরেন্টের লিংকটা। আচ্ছা, এটা কি? না না, এটা হচ্ছে আমি তোমাকে একটা ইউএক্স একটা ওয়েবসাইটের লিংক দিছিলাম।
এটাও না। আচ্ছা তোমাকে ফেসবুকে দিচ্ছে, এটা ওপেন করো। হ্যাঁ এটা, এই যে আপনারা যদি এইটা থিম আর সেই ব্র্যান্ডিং এর থিমটা যদি আপনারা খেয়াল করে থাকেন আর যদি মিলাই দেখেন, তো দেখবেন দুইটা খুব কনসিস্টেন্ট, খুবই কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট কি, ওই সেই মেনু ডিজাইন বা সেই রেস্টুরেন্টের ব্র্যান্ডিং ডিজাইনের উপর বেস করে এই ওয়েবসাইটটা ডিজাইন করা। এখন এই ওয়েবসাইটটা কেন ডিজাইন করা, যেন আমরা ওই সকল ক্লায়েন্টকে রেস্টুরেন্টের সাথে কানেক্ট করতে পারি যারা হচ্ছে রেস্টুরেন্টে আসতে আসতে চায় না, কিংবা তারা বাসা থেকে অর্ডার অর্ডার করতে চায়। তো আমরা একটা ওয়েবসাইট তাদের জন্য বিল্ড করব। আমরা মোবাইল অ্যাপ্লিকেশন বাদ দিলাম, আমরা একটা ওয়েবসাইট সে ফুড প্যান্ডা কিংবা এই ব্র্যান্ডের জন্য আমরা বিল্ড করব। তো এটা বিল্ড করার জন্য আমরা একটা ওয়েবসাইট সরাসরি সেটাকে ওয়ার্কেবল করার জন্য আমরা সরাসরি কোডে যেতে পারি না, সেটাকে আমাদেরকে আগে ডিজাইন করতে হয়, সেটা প্ল্যানিং করতে হয়, সেটা সাইট সাইট আর্কিটেক্ট করতে হয়, বিজনেসের নিডস গুলো ফলো করতে হয়, তাদের ফুডের কি 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 ফুড অ্যাভেলেবল আছে, তারা কোথায় কোথায় ডেলিভার করতে পারবে, সব তাদের প্রবলেম কি ছিল সেই সলিউশন গুলো বের করে ওভারঅল আমরা হচ্ছে গিয়ে তাদের একটা অনলাইন সলিউশন দেব ব্র্যান্ডিং এর, যেটা আমরা ইউআই ডিজাইনের মাধ্যমে আমরা দিতে পারি। তো একটা ওয়েবসাইটের যখন আমরা ইন্টারফেসটা ডিজাইন করব, সেটা ওয়ার্কেবল হবে না, সেটা হচ্ছে ইউআই ডিজাইন, সেটা ওয়ার্কেবল করার একটা প্রি প্ল্যান চার্ট, মানে একটা প্রি প্ল্যান আর কি। আচ্ছা যাই হোক, তার মানে আমরা যখন ইউআইটা হলো ইউজার ইন্টারফেস, আমরা যে ডিজাইনটা দেখছি আর ওই ডিজাইনটা যখন কাজ করছে, যখন আমরা ক্লিক করে কোনো ফাংশনালিটিতে যে করছি, ওইটা কিন্তু ইউজার এক্সপেরিয়েন্স। যাই হোক, আমরা আসলে অনেক বিষয় নিয়ে কথা বলছি, আমি দুই একটা যদি কোশ্চেন নেই। আচ্ছা, ফারহান রিজভী ভাইকেও আজকের লাইভে পেলে অনেক ভালো হতো, ওনার হাত ধরে ইউআই শুরু করেছি। না আমরা আসলে, হ্যাঁ, ফারহান রিজভী ভাইকেও হয়তো আমরা কোনোদিন লাইভে আনবো, কিন্তু আসলে আমরা তো আজকে ব্র্যান্ড আইডেন্টিটি এবং আদার সবকিছু নিয়েই কথা বলছি। লাইভে থাকেন, আমরা আরো খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা যেটা চাচ্ছি আজকে, যে আমরা কিছু কিছু ধারণা দেয়া, যে শাহরুখ যে রিলেটেড ফিল্ডে কাজ করে সেই ফিল্ডে কিছু কিছু ব্যাপারগুলো আপনাদেরকে আইডিয়া দেয়া, যাতে আপনারা অ্যাটলিস্ট শুরু করতে পারেন। কারণ আমরা তো একটা লাইভে আসলে কোনো জিনিস আপনাকে পরিপূর্ণভাবে শিখাই দিতে পারবো না, কিন্তু আমরা আপনাকে এখন একটা আইডিয়া দিতে পারি, যার মাধ্যমে কিন্তু আপনারা শুরু করতে পারেন। যাই হোক, আমি হলো এখন একদম টু দা পয়েন্টে চলে আসতে চাই, যে শাহরুখ তুমি হলো ব্র্যান্ড আইডেন্টিটি নিয়ে অনেকদিন থেকে কাজ করো, ইউআই নিয়েও কাজ করো। আমাদের হলো তুমি যে এই বিষয়গুলো নিয়ে যে কাজ করো, এগুলো হলো মানে এই দারুণ ডিজাইনগুলো তুমি কিভাবে করো? এটা যদি তুমি একটু যদি শর্ট করো অ্যান্সারটা, তাহলে আমাদের জন্য হেল্প হয়। কারণ তোমার যে পোর্টফোলিও আছে, তোমার পোর্টফোলিওতে কিন্তু মানে প্রতিটা কাজ খুবই ইউনিক। আমরা যদি দেখি এবং আমাদের যারা অডিয়েন্স আছে তারাও যদি দেখেন পোর্টফোলিওটা, গ্রাফিক প্যালেট নামে যদি সার্চ করেন গ্রাফিক রিভারে, তাহলে কিন্তু এই পোর্টফোলিওটা চলে আসবে। এখানে প্রতিটা যত কাজই আপনি দেখবেন, বাংলাদেশে এই ধরনের কাজ আর মানে এই ধরনের কাজ আর কেউ করে কিনা আমার জানা নেই। এই স্টাইলে শাহরুখই শুধু করে আসলে, এবং তার প্রতিটা কাজ আমি যদি দু একটা কাজও ওপেন দিয়েও দেখাই, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে যে কাজগুলো আছে, তুই একটা কাজ যদি যে কোনো জায়গা থেকে, এবং এটার যে কালার কম্বিনেশন, যে শেপ, এভরিথিং, যে বিষয়গুলো আপনারা যারা অডিয়েন্স আছে তারা তো দেখতেই পাচ্ছেন, এই যে ডিজাইন গুলো আছে, এগুলো তো সব ব্র্যান্ডিং আইডেন্টিটি ডিজাইন। তা এই যে প্রতিটা কাজ দেখেন আপনারা, যে কাজগুলোতে যে একটা দারুণ যে কম্পোজিশন, এবং প্রতিটা কাজ যে ইউনিক, এই কাজগুলো দেখেই বোঝা যায়। এবং সচরাচর আপনারা যারা অডিয়েন্স দেখছেন, যারা শুনেন, বা যারা যে ধরনের ডিজাইন করেন, সেই ডিজাইনগুলো থেকে কিন্তু এই ডিজাইনগুলো ভিন্ন, এবং কন্টেন্ট গুলো অন্যতম, এবং খুব সিম্পল শেপ গুলো নিয়েই কিন্তু দারুণ কম্পোজিশন করে একটা সুন্দর আউটপুট। সেটা টাইপোগ্রাফি যদি আমি চিন্তা করি, লোগোর প্লেস হোল্ডার যদি চিন্তা করি, এভরিথিং খুবই দারুণভাবে জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করা, ইভেন কি প্রিভিউ গুলো খুব দারুণ। তো এই বিষয়গুলো তুমি আসলে কিভাবে করো, এই বিষয়টা নিয়ে যদি একটু শর্টে বলো। শর্টে যদি এটা অ্যানসার দেই, তুমি 1 মিনিট সময় পাবা। অলরাইট। সো আমি যদি বলি যে ইউনিক ডিজাইনের আইডিয়া কিভাবে জেনারেট করতে হয়, তো আপনাকে প্রথম সাজেশন হবে কখনো ড্রিবলে যাবেন না।
ডিভল ইন্সপিরেশনের জন্য যাবেন না, কারণ ডিভল ইজ এ নট গুড প্লেস টু টেক ইন্সপিরেশন, এনি কাইন্ড অফ ইন্সপিরেশন। সো আপনি যদি ইউনিক কোনো কাজ করতে চান তাহলে আপনাকে এক্সপেরিমেন্টাল ডিজাইন করতে হবে। এক্সপেরিমেন্টাল কি, আপনাকে এমন কিছু কাজ করতে হবে যা অন্য কেউ করে না, লাইক এমন কিছু কাজ করতে হবে অন্য কেউ করে না। যেরকম 2014 সালের দিকে আমার বস হাফিজ ভাই যখন ওনার গ্রাফিক ডিজাইনের জার্নি স্টার্ট করছিল, তো তখন সে এক্সপেরিমেন্টাল কাজ করতো এন্ড সে এমন কিছু কাজ করতো যেটা অন্য কেউ করতো না। তো এখন এমন কিছু কাজ কিভাবে করবেন যেটা অন্য কেউ করে না? সো এমন কিছু কাজ এইভাবে করতে হবে, আপনাকে প্রচুর পরিমাণে কাজ দেখতে হবে, ইন্সপিরেশন নেওয়া যাবে না কোনো কাজ দেখে। আপনি একটা কাজ দেখলেন, 2-3টা 10টা 100টা 200টা বা 500টা কাজ দেখলেন, ওই 500 কাজ থেকে ইন্সপিরেশন নেওয়া যাবে না। ওই 500 কাজের মতো এমন কাজ হবে না, মানে এমন 500 কাজের মতো হবে না এমন কোনো কিছু কাজ আপনার নিজে নিজে টাইম করে এক্সপেরিমেন্ট করে করতে হবে। সেটা এমন যে কোনো কিছু হইতে পারে, বিজনেস কার্ড হইতে পারে, ফ্লায়ার হইতে পারে, বা যে কোনো কিছু হইতে পারে। আপনি লাইক একটা জানলা থেকে, বা আপনি একটা প্যাকেজ, একটা লাইক মাদারবোর্ড কিনছেন আপনার পিসির, সেই মাদারবোর্ডের উপরে যে ডিজাইনটা, ওই ডিজাইনটাকে আপনি বিজনেস কার্ডে কনভার্ট করুন বা ফ্লায়ারে কনভার্ট করুন। আপনি একটা ফোন কিনছেন, ফোনের একটা প্যাকেজিং ডিজাইন থাকে, সেই ডিজাইনটাকে আপনি হচ্ছে গিয়ে আপনার আপনার মতো করে, আর আপনার একটা ইউআই ডিজাইন, সেই ইউআই ডিজাইনটাকে আপনি ফ্লায়ার ডিজাইনে কনভার্ট করার চেষ্টা করুন। এন্ড এইটা আপনি কিভাবে করবেন, একটা ইউআই ডিজাইনকে, একটা ওয়েবসাইটকে ফ্লায়ারে কনভার্ট কিভাবে করবেন, এটা তখনই করতে পারবেন যখন আপনি আপনার মধ্যে আপনার স্কিল ডেভেলপ করতে পারবেন। আর এটার জন্য আপনাকে কনস্ট্যান্টলি ডিজাইন করে যাইতে হবে, আপনাকে এক্সপেরিমেন্টাল ডিজাইন করার জন্য। এন্ড হ্যাঁ, ইউনিক আইডিয়া একমাত্র এক্সপেরিমেন্টাল ডিজাইনের মাধ্যমেই আনা সম্ভব। এন্ড বাকিদের আচ্ছা, অনেক রকম অনেকের এখানে মেথড এখানে হয়ে থাকে। এখানে তুমি যেটা কথা বলছো যে আহ, সবাইকে এক্সপেরিমেন্টাল ডিজাইন করতে বলছো, আসলে এক্সপেরিমেন্টাল ডিজাইনটা কিভাবে করবে, বা সে আসলে এখানে তুমি কি কোনো কিছু ফলো করতে বলবা যে এইভাবে ফলো করে সে এক্সপেরিমেন্টাল ডিজাইন গুলো করবে? শিওর শিওর, লাইক থিম ফরেস্টের একটা এবং ওয়েবসাইট আমি আছে যদি এখানে অ্যাড অ্যাপ্রোভেট। করে দিই, আমার যারা অডিয়েন্স আছে যারা শুনছেন, এই প্রোডাক্টটা হলো সব থেকে মানে সব থেকে বেশি সেলিংস এর প্রোডাক্ট। এটা একটা কর্পোরেট আইডেন্টিটি, দেখতেই পাচ্ছেন। এবং এটা কিন্তু 348টা সেল হয়েছে। এটা শাহরুখের করা একটা ডিজাইন, এবং এটার দামও কিন্তু বেশ $12 দাম। দ্যাট মিনস হলো এটা থেকে মানে অনেক ডলার আসলে অনেক ডলার জেনারেট করা হয়েছে আসলে। এই ব্যাপারটা যে আহ, মানে আমি যদি বলি যে এই ডিজাইনটা নিয়ে যদি তুমি একটু বলো যে এই ডিজাইনটা যখন করছো, বা এই ডিজাইনটা তুমি কিভাবে করলে, কারণ এটা তুমি প্রায় $4000 প্লাস এখান থেকে আর্নিং হয়েছে, এবং সেখান থেকে হয়তো তুমি $2000 মতো পাইছো, তাও তো কম না। একটা আইডেন্টিটি থেকে যদি তুমি 1,80,000 মতো ইনকাম করো, এটা তো বিগ মানি আসলে। স্পেশালি এই ডিজাইনটা কিভাবে করছে, হুম হুম। এই এই ডিজাইনটা ডিজাইন নিয়ে যদি কথা বলে, যদি এটা সব থেকে বেশি সেল হয়েছে। আমি আসলে এই ডিজাইনটা বাকি 8-10টা ডিজাইনের মতোই করছি। এক্সপেরিমেন্টাল কাজ ছিল যে আমি অনেক সময় ওই টাইমে শেপ নিয়ে কাজ করছিলাম। আমি তখন চিন্তা করলাম যে আমি লাইক শেপের বাইরে ব্র্যান্ডিং কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তারপরে আমি ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ শুরু করলাম যে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে আজকে আইডেন্টিটিতে কনভার্ট করব। তো একটা ব্যাকগ্রাউন্ডটাকে আইডেন্টিটিতে কনভার্ট করার আইডিয়া নিয়েই এই ব্র্যান্ডিংটা ডিজাইন করার জার্নি শুরু হয়েছিল। And এবং এটা তোমার বাকি তোমার যে কাজগুলো আছে, তোমার যে কাজগুলো তুমি যে করছো, এই কাজগুলো কিন্তু অনেক অডিয়েন্স আছে যাদের হয়তো প্রশ্ন আছে যে আচ্ছা, আমি কাজ করলে তো সুন্দর হয় না, আমার কালারটা সুন্দর আসে না। আপ- আপনি যখন কাজ করেছেন, আপনি তো সিম্পল শেপ দিয়ে অনেক সুন্দর একটা লুকিং আনছেন, এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা হচ্ছে গিয়ে, এটার জন্য কোনো তেমন মানে অ্যাকচুয়াল কোনো রিজন নাই, মানে কোনো সিস্টেম নাই যে কেমন এটা আনা যাবে। এটা আপনার মেন্টালিটির উপরে ডিপেন্ড করবে যে আপনার একটা ডিজাইন কেমন লাগবে। কারণ আপনার একটা ডিজাইন একটা ক্লায়েন্টের জন্য করার পরে আপনার কাছে মার্ভেলাস লাগতে পারে, যে অসাম দেখতে হয়, আমি এটা অসাম জব করছি, আই ডিজার্ভ এ কফি, এমন মনে হইতে পারে। কিন্তু ক্লায়েন্টের কাছে সেটা খারাপ লাগতে পারে, ক্লায়েন্টের পছন্দ না হইতে পারে। এখন আপনার করা সুন্দর ডিজাইন ডিজাইনাররা অ্যাপ্রিশিয়েট করছে, আপনি অ্যাপ্রিশিয়েট করছেন, কিন্তু আপনার ক্লায়েন্ট বা কাস্টমাররা সেটাকে অ্যাপ্রিশিয়েট করতেছে না। এটা কেন? তো ধরেন আপনার ক্লায়েন্টরা যেরকম মেন্টালিটি তাদের ভিতরে পোষণ করে, এক্স্যাক্টলি আপনার সেরকম মেন্টালিটি যদি পোষণ করে থাকেন,
তাহলে লাইক ভাই আপনার সিম্পলের মধ্যে ডিজাইন সুন্দর হচ্ছে, আমার কেন সুন্দর হচ্ছে না? তাহলে ওই এক্স্যাক্টলি আপনার ভিতরেও এই ক্রাইসিসটা থাকবে। সো এইটা যদি আপনি চান যে ভাই তাহলে এই সলিউশন কি, তো সলিউশন আমি বলবো যে আপনাকে কনস্ট্যান্টলি রেগুলারলি ডিজাইন করতে হবে। এন্ড আপনাকে যত বেশি ডিজাইন আপনি করতে থাকবেন ডে বাই ডে, আপনার ভেতরে মেন্টালি তত বেশি সুন্দর সুন্দর ডিজাইন করার বা সুন্দর লুকিং এর আই ক্যাচিং করার একটা মেন্টালিটি ভেতরে ডেভেলপড হবে। আচ্ছা ওকে শাহরুখ, আমরা আমরা যারা অডিয়েন্স আছেন, যারা শুনছেন, আমি আমি সবার উদ্দেশ্যে বলবো যে আপনাদের লাইফটা কেমন লাগছে। অনেকে ঘুমায় গেছেন নাকি সবাই? আমি সবসময় একটা কথা বলি, কারণ আমরা যখন অনেকক্ষণ ধরে কোনো কিছু দেখি আমরা আসলে আহ, মানে একটু ইয়ে হয়ে যায় আসলে, আহ, আছে না যে ঝিমায় যায়। তা আমি সবাইকে বলবো, সবার কমেন্ট দেখতে চাচ্ছি যে আপনাদের কাছে লাইফটা কেমন লাগছে এবং এই ইনফরমেশন গুলো সত্যিকার অর্থে আপনাদের হেল্প করছে কিনা। সবাই অবশ্যই কমেন্ট করেন, আমি সবার কমেন্ট দেখতে চাই। কেমন লাগছে লাইফটা আপনাদের কাছে? সবার কমেন্ট আমি অবশ্যই দেখতে চাই, কারণ আমাদের এফোর্টটাই আমরা দেই লাইভ গুলো, বা আমরা আহ, এই ধরনের লাইভ গুলোর আয়োজন করছি। এবং নতুন আমার একটা ইনিশিয়েটিভ লাইভ আড্ডা উইথ সাকিব, তা অবশ্যই আমি চাবো যে আপনাদের এখান থেকে হেল্প হোক। এবং আপনারা যদি কমেন্ট না করেন, আপনারা যদি আপনাদের ফিডব্যাক না দেন, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কেমন লাগছে। অনেকেই কমেন্ট করছেন যে খুবই ভালো লাগছে। হ্যাঁ, আমরা আসলে এইটাই যে আমরা আমাদের অনেক অডিয়েন্স দরকার নেই, আমরা খুবই কম সংখ্যক ভালো অডিয়েন্স চাই যারা আসলে খুবই মনোযোগ দিয়ে শুনবে এবং এটা তার লাইফে ইমপ্লিমেন্ট করবে। কারণ দেখেন, ইন্ডাস্ট্রিতে কিন্তু সবাই এক্সপার্ট না, এক্সপার্ট খুব কম মানুষ আছে, তার মানে সবাই এক্সপার্ট হবে না। ঠিক আছে? এবং ওই যারা এক্সপার্ট হতে চাচ্ছে তাদের জন্য আজকের আমাদের এই লাইভ। ওকে ওকে, আমি হলো আরো খুবই দারুণ দারুণ ব্যাপারে ডিসকাশন করবো, সেটা আপনাদের আগ্রহ থাকলে আসলে আমরা কন্টিনিউ করবো, কারণ আমরা যেহেতু অলরেডি 1 ঘন্টার মতো কথা বলেছি। এখন আপনাদের আগ্রহের উপর নির্ভর করবে আমরা লাইভটা কন্টিনিউ করবো আর করবো না। কারণ আরো অনেক কোশ্চেন আছে আমার মাথায় আছে, এবং আপনারা অনেকে কোশ্চেন করেছেন, আপনারা অনেক কিছু জানতে চান, সেই বিষয়গুলো আমিও শুনতে চাই। এবং আমি কিন্তু ওইভাবে শেয়ার স্ক্রিন শেয়ার করে করে কিন্তু আমরা বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি। ওকে শাহরুখ, তার মানে তুমি কিভাবে আসলে দারুণ ডিজাইন করো তার মোটামুটি একটা ধারণা দিয়েছো সবার কাছে, এবং সবাই সেই বিষয়গুলো শুনেছে। অনেকে বলছেন লাইভটা খুবই ভালো হয়েছে, যারা বলছেন ভালো হয়েছে অনেকেই কমেন্ট করছেন। আমি সবার কমেন্ট আসলে এত কমেন্ট ইয়েও করতে পারছি না, তো আমি চেষ্টা করছি সব কমেন্ট আমাদের স্ক্রিনে দিয়ে দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে বলবো যে যদি সত্যিকার অর্থে আপনার লাইভটা ভালো লাগে, আপনি অবশ্যই শেয়ার করে দেন এবং কমেন্টে লেখেন যে শেয়ার ডান, তাহলে আমরা বুঝতে পারবো আপনি শেয়ার করছেন। আচ্ছা, এখন তুমি আসলে অনেকদিন ধরে কাজ করো, তাই তোমার কাছে মনে হয় যে না আপনারা মানে আপনারা হলো কন্টিনিউয়াস কাজ করেন তাহলেই ভালো ডিজাইন হবে, কিন্তু কিছু তো টিপস এন্ড ট্রিক্স আছে যেটা হয়তো তুমি ফলো হ্যাঁ করো, এখন হয়তো আমাদের সাথে শেয়ার করতে চাচ্ছ কিনা। কিন্তু আমরা এই হ্যাঁ হ্যাঁ, বিষয়টা তুমি আসলে এই সময় জানতে একটা চাই যে কোশ্চেন করছিলে যে কিভাবে এক্সপেরিমেন্টাল কাজ করতে হয়। আমি তো এক্সপেরিমেন্টাল কাজ করি, তাহলে বাকি সবাই এক্সপেরিমেন্টাল এক্সপেরিমেন্টাল কাজ কাজ করবে। কিভাবে করতে হয়, এবং আমি কিভাবে একটা ডিজাইনের তুমি আইডিয়া জেনারেট করো, একটা ওকে ডিজাইন শুরু করো কিভাবে। মনে করো তুমি ওকে এখন আজকে একটা ডিজাইন করবা, এই লাইভ শেষ করে তুমি কি করবা, শিওর। কিভাবে ডিজাইনটা শুরু করবে এবং কিভাবে শেষ করবে, এই প্রসেসটা বলো। এবং আমাদের যারা অডিয়েন্স আছে অবশ্যই তারা এই প্রসেসটা শুনতে চায়। তোমার ডিজাইন দেখে তারা তো বুঝছেই যে আসলে তুমি কি ধরনের ডিজাইন করো। অনেকে ওকে, লিখছেন, তার আগে আমি দিস উইল বলি, টেক অনেকে বিট লিখছেন টাইম। শেয়ার ডান। আমি সবাইকে বলবো আপনারা লাইভটা শেয়ার করে দেন। হ্যাঁ, তুমি এখন কন্টিনিউ করো। ওকে, এটা খুবই ভ্যালুয়েবল ইনফরমেশন, বাট এটা এটা একটু টাইম নেবে। সো সবাই যদি ধৈর্য ধরে শুনতে পারে তো ভালো হবে সবার জন্যই। যে না না, নতুন অবশ্যই ডিজাইনের সবাই আইডিয়া। ধৈর্য ধরে শুনবে। আপনারা যারা আছেন তারা কি ধৈর্য ধরে শুনবেন না? কমেন্টে জানান, নাহলে আমাদের গেস্ট তো ডিমোটিভেট হয়ে যাবে যে লোকজন, আমি এত ইম্পর্টেন্ট কথা বলছি লোকজন শুনছে না। সবার কমেন্ট আমি দেখতে চাই যে আপনারা আহ, ধৈর্য ধরে শুনতে আগ্রহী কিনা। আচ্ছা, একজন বলছে স্যার ইউআই ডিজাইন নিয়েও কিছু আইডিয়া দিয়েন, অনেকে কমেন্ট করেছে ইতিমধ্যে। ওকে ওকে, আপনারা থাকেন আমাদের সাথে অবশ্যই। আমরা আপনারা যদি শুনতে পারেন আমরা ইনশাল্লাহ বলবো। জি, এখন একটু তুমি কন্টিনিউ করো, সবাই শুনতে চাচ্ছে তোমার কথা শাহরুখ। এটা তাদের জন্য যারা শুরু করেছেন
বা শুরু করতে চাচ্ছেন বাট এখনো কিছুটা করেছেন, আবার কেউ কিছুটা করতে পারেননি, তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে যে আপনারা ডিফারেন্ট কিছু করে মার্কেটে স্ট্যান্ড আউট কিভাবে হবে। এইটা এখন কথা হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিজাইন কিভাবে করবেন। আপনাকে এক্সাম্পল আকারে এবার আমাকে বলতে হবে প্রসেসটা। লাইক আমি আপনাকে এক্সপেরিমেন্ট ডিজাইন বলতে, এবার আপনি একটা বিজনেস কার্ড করবেন এক্সপেরিমেন্ট। এখন কথা হচ্ছে বিজনেস কার্ড তো থাউজেন্ড বিজনেস কার্ড ছাড়া আপনি একটা ফ্লায়ার করবেন, ফ্লায়ার। সো এখানে অনেক বেশি মিলিয়ন্স ফ্লায়ার। এখন কথা হচ্ছে বাকি 8-10টা ফ্লায়ার থেকে আপনার ফ্লায়ারটা কেমনে স্ট্যান্ড আউট হবে। যদি আপনি ইউনিক এন্ড ডিফারেন্ট কোনো কিছু করতে চান ফ্লায়ারে, তাহলে আপনাকে প্রথম যেটা বলছি সেটা শোনেন, অন্য কোনো ফ্লায়ার দেখে ইন্সপিরেশন নেবেন না। আপনি নিজে ফ্লায়ার করবেন বাট অন্য কোনো ফ্লায়ার দেখে ইন্সপিরেশন নেবেন না। নিলেই আমরা আপনি তো এটাই করি যে যখন কাজ করি একটু ডিজাইন ঘুরে আসি, আবার করি, আবার যখন কিছু পারি না, মাথায় আইডিয়া থাকে না, আবার যাই কিছু ডিজাইন দেখে এসে আবার করি। মানে এই ওয়েতে আসলে যারা শুরু করে বা যারা শুনছেন হয়তো অনেকেই করে। তাহলে কি করবে তোমার মতে কি? আগে একটা আগে একটা ফ্লায়ারের জন্য একটা পেজ নিতে হবে, আপনি যে সফটওয়্যারের মধ্যেই করেন না কেন। এবার আপনি সেটাতে কি করবেন, আপনি যখন এলিমেন্ট বা ডিজাইন শুরু করবেন, শুরু করার আগে যেটা করবেন সেটা হচ্ছে আপনি কালারের দিকে ফোকাস দেবেন না, সাদা কালো থেকে শুরু করবেন, তাহলে আপনার ডিজাইনে অনেক বেশি ডিস্ট্রাকশন আসে। সাদা কালো থেকে শুরু করবেন কাজ। এইবার কথা হচ্ছে, এইবার আমি ইউনিক ডিজাইন কিভাবে করতে পারি, এটা আমার মেথড। অনেকের অনেক রকম মেথড থাকে বাট আমি আমার মেথডটা শেয়ার করতেছি। আপনি ইন্সপিরেশন নেওয়ার জন্য আপনি একদমই ফ্লায়ার ক্যাটাগরিতে যাবেন না। যে কোনো মার্কেট প্লেসে, যে কোনো প্ল্যাটফর্মে ফ্লায়ার ক্যাটাগরিতে যাবেন না ফ্লায়ার করার জন্য। আপনি সরাসরি থিম ফরেস্টে চলে যান। আপনি যে কোনো মার্কেট প্লেসের প্রেজেন্টেশন ক্যাটাগরিতে চলে যান, ঠিক আছে? যে কোনো ক্যাটাগরিতে পিচ ডেকের সেকশনে চলে যান। এইবার আপনি প্রায় 10 থেকে 20টা ওয়েব ডিজাইনের থিম ফরেস্টের থিম ওপেন করেন। আপনি যে কোনো প্ল্যাটফর্মে 10 থেকে 20টা প্রেজেন্টেশন ওপেন করেন, যেটা আপনার কাছে ভালো লাগবে জাস্ট ওপেন করতে থাকেন র্যান্ডমলি। আপনাকে চুজ করতে হবে না যে আমার কোন থিম ফলো করতে হবে। থিম এখানে ডাজন্ট ম্যাটার। আপনি জাস্ট জাস্ট সিনারি নতুন যেগুলো অ্যাপ্রুভ হয়েছে, বাট আপনি যদি আপনি একটা কোয়ালিটি চান, তাহলে কিছু কোয়ালিটি ফলো করে একটু টাইম নিয়ে আপনি আরো 10 থেকে 20টা ডিজাইন আস্তে আস্তে দেখে ওইটা নতুন ট্যাব আকারে ট্যাব আকারে ওপেন করেন, প্রেজেন্টেশন করেন, পিচ ডেক করেন, তারপরে ব্রুশিয়ারও করতে পারেন, তারপরে হচ্ছে গিয়ে আপনার ব্র্যান্ড গাইড করতে পারেন, এরপরে হচ্ছে গিয়ে আপনার ক্যাটালগ ওপেন করতে পারেন, তারপরে ইবুক করতে পারেন, তারপরে ওয়েবসাইট, বিশেষ করে ওয়েবসাইট গুলো ওপেন করবেন। এবার যখন আপনি 5টা ক্যাটাগরির ডিজাইন বা 5টা ক্যাটাগরির প্রোডাক্ট ওপেন করছেন, এক একটা ক্যাটাগরিতে 20টা করে আইটেম আছে। ওয়েব ডিজাইন, প্রেজেন্টেশন, পিচ ডেক, ইবুক, ক্যাটালগ, ব্র্যান্ড গাইড, 10-20টা করে অলরেডি ওপেন করে রাখছেন। এইবার আপনাকে একটা ফ্লায়ারের কয়টা সেকশন থাকে, 3টা অথবা 4টা, হাইস্ট গেলেও 4টা। এখন আপনি সেই 4টাকে ব্রেক ডাউন করেন, 4টাকে আপনি একটা ওয়ার ফ্রেম দেন। কারণ ওয়ার ফ্রেমটা কিভাবে দেবেন, আপনি যখন উপরে একটা হিরো সেকশন করবেন ফ্লায়ারের বা ইমেজ প্রমোশনের যে সেকশনটা থাকবে, সেটা ইন্সপাইরেশন আপনি ফ্লায়ার থেকে প্রেজেন্টেশন থেকে আনতে পারেন, যে কোনো ওয়েবসাইট থেকে আনতে পারেন, কিংবা বিভিন্ন ওয়েবসাইটের যে হিরো সেকশন আছে হিরো সেকশন থেকে আনতে পারেন। এবার যেটা সার্ভিস সেকশন আছে ফ্লায়ারের, যে ফ্লায়ারটা ব্র্যান্ডিং প্রমোটের উদ্দেশ্যে বানানো হয়, এখন সেই ব্র্যান্ডিং যে প্রমোশনের উদ্দেশ্যে আপনার ফ্লায়ার নেবে, কিন্তু সে ব্র্যান্ডিং আসলে কি ধরনের সার্ভিস দিয়ে থাকে, সেই সার্ভিসটা যখন আপনি ফ্লায়ারে প্রেজেন্ট করবেন, তখন সেটা ইন্সপিরেশন আপনি ক্যাটালগ থেকে নিতে পারেন বা প্রেজেন্টেশন বা পিচ ডেক থেকে নিতে পারেন। আপনি ডিজাইন ইন্সপিরেশন জাস্ট অনেকে হয়তো এই জিনিসটা অনেকে হয়তো কনফিউশনে পড়তে পারেন। আমি একটু ক্লিয়ার করে দিই যে শাহরুখ যেটা বলছে যে আপনি সাপোজ ফ্লায়ার যদি করেন, ফ্লায়ার থেকে আইডিয়া নেওয়ার দরকার নেই। আপনি হলো থিম ফরেস্টে চলে যান, ওয়েব ডিজাইন, ওয়েব টেমপ্লেট গুলোতে চলে যান, অথবা ইউআই রিলেটেড কোনো কাজে চলে যেতে পারেন। ওখান থেকে হয়তো আপনি
ওখান থেকে আইডিয়া নিতে পারেন, বা ওখানকার যে স্টাইলটা আছে, আর ওখানকার যে টাইপোগ্রাফি অথবা ওখানকার যে ডিজাইন স্টাইল, আর ওখানকার যে শেপ গুলো আছে, কালার গুলো আছে, বা বিভিন্ন ধরনের উনি যেটা বলছে যে পিস ডেক যেটা আছে, ওখানে যে ধরনের বিভিন্ন ধরনের ব্যাপারগুলো আছে, এগুলো থেকে কিন্তু আপনি আইডিয়া নিতে পারেন। আমরা কি করি, আমরা একটা ফ্লায়ার বানাবো আর যে কোনো ধরনের ডিজাইন বানাবো, আমরা রিলেটেড কোন একটা ডিজাইন থেকে আইডিয়া নিয়ে করি, তখন তো কপি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আসলে। এটা কেন করা যাবে না? কারণ আপনি যদি ফ্লায়ার থেকে আপনি যদি ইন্সপিরেশন নিয়ে ফ্লায়ার করেন, তো ফ্লায়ার আপনার ছাড়া অন্যান্য ফ্লায়ার ডিজাইনাররা ফ্লায়ারই ডিজাইন করবে, এরকম একটা মেন্টালিটি নিয়ে তারা ফ্লায়ার করে থাকে। তো তাদের মেন্টালিটি আর আপনার মেন্টালিটি তো ডিফারেন্ট হবে না। যদি তাদের থেকে ইন্সপিরেশন নেন, তাহলে তো সেটা তো এক্সপেরিমেন্টাল বা ইউনিক কিছু হলো না। হ্যাঁ, সো এবং যারা ওয়েবসাইট করে, যারা প্রেজেন্টেশন করে, যারা এক্সপার্টরা যারা করে, তারা কিন্তু একদম ফ্লায়ার করার মেন্টালিটি নিয়ে করে না। তারা প্রবলেম সলভিং করার একটা মোটিভ নিয়েই একটা ওয়েবসাইট ডিজাইন করে থাকে বা ডেভেলপ করে থাকে। তো সেখানে অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল কিছু থাকে। তো সেখান থেকে আপনি এই যেভাবে বললাম, এখান থেকে আপনি এই যে একটা ক্যাটাগরি থেকে আপনার পছন্দ মতো কয়েকটা সেকশন নিয়ে আসলেন। হ্যাঁ, এটা তাহলে তো ভাই ওইটা অন্যান্য ডিজাইন থেকে কপি চুরি হয়ে গেল। ভাই এখানে একটা কথা আছে ভাই, গুড ডিজাইনার কপি, গ্রেট ডিজাইনার স্টিল। আমি আপনাকে কপি করতে বলতেছি না, আমি আপনাকে স্টিল করতে বলতেছি। আপনি প্রায় 50টা না, সরি, প্রায় 200 ডিজাইন থেকে ইন্সপিরেশন নিয়ে সেখান থেকে ডিজাইন স্টিল করে আপনি একটা আপনার মতো বানান। আপনি এক জায়গা থেকে সার্ভিস সেকশন নিয়ে আসেন, এক জায়গা থেকে প্রোমো সেকশন নিয়ে আসেন, এক জায়গা থেকে হিরো সেকশন নিয়ে আসেন, আরেক জায়গা থেকে আপনি যেমন একটা ওয়েবসাইটের ফুটার থেকে আপনি একটা ফ্লায়ারের মানে ফুটারে যেখানে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে, সেই ওয়েবসাইটের ফুটারের কন্ট্যাক্ট ইনফরমেশনটা আপনি আপনার ফ্লায়ারে বসাই দেন। এন্ড সেটাকে আপনি একটু ডিফারেন্ট ফন্ট, ডিফারেন্ট এলিমেন্ট শেপ দিয়ে এটা আপনার মতো মডিফিকেশন করেন। এটা একটা করেন, একটা ফ্লায়ার বানান, 2টা ফ্লায়ার বানান, 10টা ফ্লায়ার বানান, 12 বা 13 নম্বর ফ্লায়ারে আপনার ডিজাইনটা রিয়েলি স্ট্যান্ড আউট হবে। এটা আমি গ্যারান্টি দিচ্ছি। এবং সেটা অবশ্যই অ্যামেজিং হবে। এটা হলো গুরুত্বপূর্ণ। আমরা তো আসলে একটা দুইটা করেই মানে টায়ার্ড, নেক্সট মানে 10-12টা কাজ করতে চাই না। তা আমাদের যারা অডিয়েন্স শুনছেন তাদের অবশ্যই এটা হেল্প হবে যে একজন এক্সপার্ট যেভাবে বলছে, এবং একজন এক্সপার্টের মুখ থেকেই তো আপনি শুনলেন। অবশ্যই এই বিষয়গুলো আমরাও এর আগে শেয়ার করার চেষ্টা করেছি। যাই হোক, আশা করি এটা আপনাদের নতুন করে আবার উদ্যমী করতেছে এবং নতুন করে বিষয়গুলো বুঝতে সহযোগিতা করছে। যাই হোক, আমি কিভাবে দারুণ সব ডিজাইন করা সম্ভব, এক্সপেরিমেন্ট ডিজাইন এবং ইউনিক ডিজাইনের বেশ কিছু ব্যাপার আমরা শিখলাম। ওকে, এখন যেটা আমরা বলবো যে আসলে আমরা একটু আর্নিং নিয়ে কথাবার্তা বলতে চাই শাহরুখ এরপরে, কারণ আর্নিংটা সবার কাছে অনেক গুরুত্বপূর্ণ। অনেকে এটা নিয়ে শুনতে চায় যে আসলে অনেকে ভাবে যে আর্নিংটা আসলে স্বপ্ন, এটা করা সম্ভব না। যদিও অনেকে আর্নিং নিয়ে কথা বলতে চায় না, কিন্তু তাও আমি এটা নিয়ে তোমাকে প্রশ্ন করতে চাই যে আর্নিং নিয়ে যদি তুমি কিছু বলো, বা কি দেখো তুমি কি রকম আর্নিং করেছো এই ইন্ডাস্ট্রি থেকে, বা তোমার আর্নিং বা তুমি কি মনে করো? আমি গ্রাফিক রিভার থেকে এই পর্যন্ত অলমোস্ট $11,000+ আর্নিং করেছি। আচ্ছা, $11,000। হ্যাঁ, $11,000। আচ্ছা, এখানে আমি বলে রাখি, অনেক অডিয়েন্স ভাবছে যে $11,000 হয়তো অনেক কম, কিন্তু এখানে আপনাকে মনে রাখতে হবে, মানে কম তো না, কিন্তু এখানে মনে রাখতে হবে কিন্তু প্রোডাক্ট কিন্তু খুবই কম। এটা আমার মেইন সোর্স ছিল না, এটা আমার আর্নিং এর কখনো মেইন সোর্স ছিল না। এই কারণে মেইন সোর্স ছিল না, তার মানে তার প্রোডাক্ট কিন্তু মানে তার গ্রাফিক রিভারে আছে হলো প্রায় 204টা। ঠিক আছে, তাহলে 204টা প্রোডাক্ট দিয়ে $11,000 মিনস হলো আপনার প্রায় $500 করে গড়ে একটা করে প্রোডাক্ট থেকে আর্ন হয়েছে। এটাও কিন্তু হিউজ। ঠিক আছে, আপনাকে এটা বুঝতে হবে। আপনি যদি গড় হিসাব করেন, অ্যাভারেজ হিসাব করেন, আপনি কি একটা প্রোডাক্ট থেকে $500 আর্ন করেন, $500 মিনস আপনি প্রায় 40,000 টাকা। এটা কিন্তু আমাদের সবার মানে অ্যামাউন্টটা খুব বড়। যাই হোক শাহরুখ, তুমি যদি কন্টিনিউ করো। দেন ক্রিয়েটিভ মার্কেট থেকে আমার আর্নিং খুব একটা বেশি না, কারণ ওইখানে আমি খুব একটা টাইম দিইনি। আমার জাস্ট রিজেক্টেড আইটেম গুলোই ওখানে শুধু পাবলিশ করতাম। মানে গ্রাফিক রিভারে যেগুলো রিজেক্ট হয়েছে সেগুলো ক্রিয়েটিভে দিয়েছো আর কি।
হ্যাঁ, ওইখান থেকে আমার প্রায় $3,000 থেকে $4,000 ইনকাম আছে, আচ্ছা $4,000 মতো ইনকাম আছে। আচ্ছা, ওকে। এন্ড আমার মেন সোর্স, ইনকামের মেন সোর্স ছিল অলওয়েজ জব। আচ্ছা, আর এক্স জব বলতে ক্লায়েন্ট জব, হ্যাঁ, ক্লায়েন্ট সার্ভিস। ক্লায়েন্টের কাজ, ডাইরেক্ট ক্লায়েন্টের কাজ ছিল আমার মেইন সোর্স। এন্ড আরেক ছিল আমি যে প্রফেশনালি যে সকল কোম্পানিতে জব করতাম, লাইক আমি ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে 1 বছর মতো জব করছি রাডিউস থিমে। থিম ফরেস্টে আমার 2টা ওয়ার্ডপ্রেস থিমও আছে। আপনি যদি রাডিউস থিমে যদি যান, রাডিয়াস থিম, তারা এখন অথর লেভেল 13-তে আছে। খুব শীঘ্রই তারা $1 মিলিয়ন আর্ন করতে যাচ্ছে। তো সেখানে আমি 1 বছর জব করছি। এন্ড 3-4 মাস আমি এক্সভেক্টেও অ্যাজ এ লিড ডিজাইনার হিসেবে জয়েন ছিলাম সাকিব ভাইয়ের সাথে। জি আমার জি, বস, এটা অবশ্যই, এটা আমাদের এক অ্যামেজিং একটা এক্সপেরিয়েন্স ছিল তুমি যখন ছিলে আমাদের সাথে। হ্যাঁ, অনেকে হয়তো, শাহরুখ কিন্তু আসলে আমাদের এক্স টিম মেম্বার ছিল এবং সে আমাদের এখানে লিড ডিজাইনার হিসেবে কাজ করেছিল। সে আমাদের এখানে যখন পরবর্তীতে আসলে সে যখন যশোরে মুভ করে, পরবর্তীতে ঢাকায় যেহেতু সে স্টে করেনি, পরবর্তীতে সে চলে গিয়েছে। যাই হোক, এই ইনফরমেশনটা আমাদের অডিয়েন্সরা জেনে থাকলো, মানে কি বলে এটা, যে তুমি এক্সভেক্টিয়ান ছিল আর কি। হ্যাঁ, তারপরে কন্টিনিউ করবা। তারপরে তোমার এখানে আসার পরে আমি ডালাস ডিজাইন গ্রুপ নামে একটা ভেঞ্চার ক্যাপিটালিস্ট কোম্পানিতে জয়েন করি। সেখানে আমি অলমোস্ট প্রায় 1.5 বছর সেখানে আগে ফ্রিল্যান্স জব করতাম। লাস্ট 6 বছর ধরে ফ্রিল্যান্স জব, এন্ড লাস্ট 1.5 বছর ধরে সেখানে আমি ফুল টাইম জব করতেছি। সেখানেই আছি এখনো। এটা তো And দেশের বাহিরের। এটা দেশের বাইরের জব। কোন দেশের এটা? হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে দালাস, এটা হচ্ছে ইউএসএ টেক্সাসে। এটা হচ্ছে টেক্সাসের একটা ভেঞ্চার ক্যাপিটালিস্ট কোম্পানি। আচ্ছা, এটাতে তুমি রিমোট হিসাবে কি পার্মানেন্ট জব করছো না রিমোট হিসেবে কন্ট্রাকচুয়াল? পার্মানেন্ট জব করতেছি অ্যাজ এ ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে। এখন কথা হচ্ছে আমি ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে কেন জব করতেছি, আমি তো ডিজাইনার। অলরাইট, আমি এই থ্রু প্রসেসে আমি আমার নিজের স্কিলটাকে অনেক ডেভেলপ করছি। আমার বিজনেস কার্ড থেকে শুরু হয়েছিল, বাট এখন আমি ওয়ার্ডপ্রেসেও কাজ করে থাকি। ইউআই ডিজাইন ফিগমাতে, ফটোশপে, দেন সেটাকে এইচটিএমএল ডেভেলপ করা, সেটাকে ওয়ার্ডপ্রেসে ডেভেলপ করা, এভরিথিং করে থাকি। সাকিব, যদি আমাদের একটা রিসেন্ট কেস স্টাডির প্রজেক্ট যদি ওয়ার্ডপ্রেসে দেখাও সবাইকে ভালো হইতো। আচ্ছা, এটা কোনটা, ওয়াইনের? হ্যাঁ, এটা ওয়াইনের। এই যে এই একটা ওয়েবসাইট, এটা আমরা একটা ক্লায়েন্টের জন্য ডেমো প্রজেক্ট করছিলাম ওয়াইনের, এবং এটার হচ্ছে গিয়ে 6টা প্রোডাক্টের, এন্ড এটা ওয়েবসাইটটা আমরা ডেভেলপ করছি সম্পূর্ণ ওয়ার্ডপ্রেসে। এন্ড এটা হচ্ছে আমরা পিএইচডি ডিজাইন এবং এটা প্রিপারেশন ডিজাইন, ওয়্যার ফ্রেমিং ডিজাইন, আর্কিটেকচারিং, সবকিছু ইন হাউস আমি এবং আমার একটা ছোটখাটো রিমোট টিম আছে, এইটা মিলেই করছি। বাট তাদের লিড ডিজাইনার হিসেবে আমি ছিলাম। তো বলতে পারেন টেকনিক্যালি ডিজাইনটা বেসিক্যালি আমারই করা। এটা একটা কেস স্টাডি আছে বিহান্সে, আপনারা চাইলে দেখতে পারেন। সাকিব, তাদের সাথে শেয়ার করতে পারো লিংকটা। এটা ফুল একটা কেস স্টাডি আছে, তারাও সেটা যদি একটু মন দিয়ে দেখে, সময় করে, তো তারাও বুঝতে পারবে। ওকে, আপনাদের কেস স্টাডিটা হলো, আপনারা যে কেউ বিহান্সে একটা কেস স্টাডি আছে, এবং আমরা হলো ওই লিংকটা দেখেন কমেন্টে দিয়ে দেওয়া হয়েছে, কেউ যদি দেখতে চান ওখানে গিয়ে দেখতে পারবেন। এছাড়া আমাদের স্ক্রিনেও যদি আমরা একটু দেখাই, এইটা হলো এই ডিজাইনটার কেস স্টাডি। ডিজাইনের কেস স্টাডি নিয়ে যদি তুমি কিছু বলো, অনেকে হয়তো কেস স্টাডি ব্যাপারটা যদি না বুঝে, কেস স্টাডিটা আসলে কি? হ্যাঁ, কেস স্টাডি আজকে কেস স্টাডি নিয়ে কোনো কথা বলবো না। আজকে আমাদের অনেক সময় নিয়ে ফেলেছি আমরা। কেস স্টাডি নিয়ে আমরা অন্য কোনোদিন লাইভ আড্ডাতে ফুল একটা কেস স্টাডি নিয়ে আমরা ফুল ব্রেকডাউন দেব। এটা এমন একটা কেস স্টাডি যেটা ব্র্যান্ডিং আইডেন্টিটি, তোমার ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন এবং ব্র্যান্ডিং থেকে শুরু করে ইউএসএ তে অনেক বেশি এস্টাবলিশমেন্ট পেয়েছে। এমন একটা ব্র্যান্ডিং নিয়ে আমরা ফুল কেস স্টাডি করব, ক্লায়েন্টদের সরাসরি মেসেজ সহ, ভিডিও মেসেজ সহ।
সেটা সবার জন্য অনেক বেশি হেল্পফুল হবে, যে আসলে এটা আমরা বাইরের দেশে বাইরের বিজনেস অনুযায়ী আমরা কেমন একটা মেন্টালিটি নিয়ে তাদের কেমন প্রবলেমের সলিউশন মেথড নিয়ে কেমনে তাদের আমাদের ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন বা সলিউশন দিতে পারি, আচ্ছা যাই এটা হোক নিয়ে আমরা শাহরুখ, অন্য আরেকদিন আমরা বসবো। যেহেতু কেস স্টাডি নিয়ে পরে কথা বলবো, তাও আমরা লিঙ্কটা কমেন্টে দিয়ে দেওয়া হয়েছে এক্সপেক্ট ইন্টার্ন থেকে, আপনারা দেখেন অবশ্যই লিঙ্কটাতে আপনারা যাবেন। কেস স্টাডি মানে যদি আপনি কেস স্টাডি কোনো কোনো কিছু করার পর যদি তার কেস স্টাডি দিতে পারেন, তাহলে তো মানে আপনি কিন্তু ডিজাইনের অন্য লেভেলে চলে গেছেন, বা আপনি একটু ভালো লেভেলে আছেন। এখন আপনারা যারা কাজ করেছেন, অনেকে হয়তো লোগো করছেন, কেন লোগো করছেন, এটার মিনিং কি দিছেন, এটা দিয়ে কি বুঝাইছেন, হয়তো কিছুই অনেকে জানেন না, অনেকেই জানেন। তো আমি তাদের জন্য বলবো যে এই বিষয়গুলো আপনি যদি খুবই ভালো লেভেলের ডিজাইনার হতে চান, আপনি যদি ডিজাইনটাকে প্যাশন হিসেবে, কেরিয়ার হিসেবে মানে কন্টিনিউয়াস আপনি ডিজাইনে যদি গ্রথ চান, তার মানে তো ধীরে ধীরে এই জিনিসগুলো আপনাকে করতে হবে। তো অবশ্যই এটা আপনারা দেখবেন। ওকে, লিংকটা আমি হলো যে স্ক্রিনে দেওয়া হয়েছে আর কমেন্টেও শেয়ার করে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন শাহরুখ, আমি যদি এক কথায় তোমাকে হলো একটা যদি কোশ্চেন করি, যে আহ, যে একজন ডিজাইনার আসলে কিভাবে অনলাইন থেকে আর্ন করতে পারবে, কারণ ভালো আর্ন করতে পারে, তোমার এক্সপেরিয়েন্স থেকে যদি বলো কি করা উচিত বা কিভাবে আগানো উচিত? একজন কারণ ডিজাইনার আসলে সাস্টেইনেবল ডিজাইনার আর্নিং তো হওয়ার দরকার পরে আমাদের, এবং ডিজাইনটাকে যারা ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নিতে চায়, অনেকে কিন্তু কনফিউশনে থাকে যে, বা এখানে যারা দেখছেন অনেকেই চিন্তা করছেন, অনেকেই তাদের ক্যারিয়ার নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মতো আছে যে কি করব না করব, ডিজাইন করি মার্কেট প্লেসে অ্যাপ্রুভ হয় না, ফাইবারে অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, ফাইবারের অর্ডার পাচ্ছি না, বিহেন্সে প্রোডাক্ট পোর্টফোলিও বানাইছিলাম, বিহেন্স থেকেও তেমন আর অর্ডার আসে না, করোনা পরিস্থিতি গেল, মানে বিভিন্ন ধরনের সমস্যা। আসলে কিভাবে কি করা উচিত একজন একজন ওকে, ডিজাইনার? তুমি একজন এক্সপেরিয়েন্স ডিজাইনার হিসেবে যদি প্রত্যেকটা নিয়ে সবাই অনেকে ভোগে যে আমি ডিজাইন অনেক ভালো পারি, আমি ডিজাইন অনেক এক্সপার্ট, আমি অনেক কিছু শিখেছি, কিন্তু আমি ক্লায়েন্ট পাই না, আর্ন করতে পারি না, সমস্যা কোথায়? এইটা ট্রু হচ্ছে ট্রু অনেক এটাই ফ্রিল্যান্সারদের, আসলে মেইন মানে আমাদের কোশ্চেনের এটা মোটিভটা অনেক ছিল। বড় একটা সমস্যা। অলরাইট, মার্কেট প্লেসে এত পরিমাণে কাজ আছে, তা আপনার কল্পনার ভাবার বাইরে। এত পরিমাণে কাজ আছে, এত পরিমাণে জব আছে। লিঙ্কডইন এ ডেইলি আপনি যদি চেক করেন, এখানে 15 থেকে 20 মিলিয়ন জব ডেইলি অ্যাক্টিভ থাকে লিঙ্কডইন এ। তারপরে ড্রিবল, বিহেন্সে ড্রিবলে প্রায় 5000 10,000 বা 20,000 মতো জব অ্যাক্টিভ থাকে। বিহেন্সে খুব একটা থাকে না, কি পরিমাণে থাকে আই হ্যাভ নো আইডিয়া। আপওয়ার্ক ফ্রিল্যান্সার তো আছে, কিন্তু আপওয়ার্ক ফ্রিল্যান্সার, ফাইবার কিন্তু কোনো সহজ মেথড না কাজ পাওয়ার। যদি অনেকে ট্রাই করে থাকেন, বাট অনেকে জানেন, বাট সহজ মেথড কোনটা? কাজ পাওয়ার মেথড সহজ, কিন্তু কাজ যে আপনাকে দেবে এইটা সহজ না। কোনো ক্লায়েন্ট আপনাকে সহজে কাজ দেবে না, কারণ আপনি ডিজাইন যদি পারেন তো কোনো ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে না ডিজাইন করার জন্য। কারণ ডিজাইন, কেউ ফটোশপ শিখলে 2-3 মাসে, 1 মাসে যে কেউ ডিজাইন করতে পারে, ডিজাইন পারে। কিন্তু ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে, ক্লায়েন্টটা প্রবলেম ল্যাক করতেছে, একটা প্রবলেম ফেস করতেছে, সে একটা গ্যাপে আছে। ওই গ্যাপটা, তার যে সমস্যা, সেই সমস্যার গ্যাপটাকে ফিল আপ করার জন্য আপনাকে হায়ার করবে। এখন আপনি সেই হায়ারের যোগ্য কিনা সেটা আপনাকে ডিফাইন করতে হবে। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রচুর পরিমাণে কাজ করতে হবে। এটা হ্যাঁ ভাই, এটা তো নতুন কিছু না, কাজ তো বেশি করতে হবে, এটা তো সবাই বলে ভাই, সবাই বলে, এটাই সত্যি ভাই। প্রচুর কাজ করতে হবে, প্রচুর শিখতে হবে। কাজ আপনি বেশি না করেন, আরেকটা উপায় আছে, কাজ বেশি না করলে আপনাকে প্রচুর স্টাডি করতে হবে, শিখতে হবে। আমি একটা কথা বলি ছোট করে, আমার শুরু কি দিয়ে হয়েছিল? বিজনেস কার্ড ডিজাইন। বিজনেস কার্ড ডিজাইন যেন, যদি আপনারা শুরু থেকে এখনো লাইভে পর্যন্ত থাকেন তাহলে জানেন আমার ডিজাইন শুরু হয়েছিল বিজনেস কার্ড দিয়ে। আর এখন আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে আছি, মানে আমি এ টু জেড সব কাজ করি, ব্র্যান্ডিং থেকে শুরু করে ওয়েবসাইট, মোবাইল এই ইউআই। পয়েন্টটাতে আসতাম আসলে, যে তুমি হলো বিজনেস কার্ড দিয়ে শুরু করেছো, এখন অনেকেই বিজনেস কার্ড ডিজাইন করছে। আসলে ডে বাই ডে তো আমাদের ইমপ্রুভ করতে হবে বিজনেস কার্ডের পরে ব্র্যান্ডিং নিয়ে, তারপরে হয়তো আর একটু হাই লেভেলের ইউআই ইউএক্স নিয়ে,
তারপরে হলো আমি যদি ডেভেলপিং নিয়ে কোনো কাজ টাজ করতে চাই, এখন তো তুমি ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবেই কাজ করছো। এই যে তুমি যে স্টেপ বাই স্টেপ আগাইছো, একজন যারা এখন বিজনেস স্টার্ট করেছে বা যারা হলো এখন হয়তো কিছু কিছু কাজ করছে, এখন নেক্সট লেভেলে তারা যাইতে চাচ্ছে, তারা কিভাবে যাবে, কি করবে, কিভাবে সময় বের করবে? কারণ কাজ নিয়ে তো তারা ব্যস্ত থাকে সারাদিন। হ্যাঁ, তারা কাজ নিয়ে, শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকলে হবে না। আমি যেটা বললাম যে আমি বিজনেস কার্ড থেকে শুরু করে আমি ওয়েব ডেভেলপমেন্ট পর্যন্ত গেছি। সো এই আমি কিন্তু বিজনেস কার্ড শুরু করে মাদারশপ বাদ দিয়ে কিন্তু ওয়েব 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 ডেভেলপমেন্ট করিনি। বিজনেস কার্ড, লোগো ডিজাইন, ব্র্যান্ডিং ডিজাইন, ইউআই ইউএক্স ডিজাইন, মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন, এরপরে হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েবের ইউআই ডিজাইন, ইউআই ডেভেলপমেন্ট, এইচটিএমএল, সেটাকে ওয়ার্ডপ্রেস, সবকিছু কিন্তু শিখে শিখে আমার এই পর্যন্ত যাইতে হয়েছে। এখন কথা হচ্ছে আমি কিন্তু এটা কন্টিনিউ করছি শেখা। আমি আমি এখান থেকে শুরু করছি, আমি কিন্তু এই পর্যন্ত শিখতে শিখতে গেছি। সো এখান থেকে যাওয়ার জার্নি, এই জার্নি প্রসেসেই আমি আমি এই কাজগুলা পাইছি। কারণ অনেক ক্লায়েন্ট কাদেরকে হায়ার করে, যে ক্লায়েন্ট আপনাকে একটুতে দেবে। ক্লায়েন্ট একটা বৈশিষ্ট্য বলি, ক্লায়েন্ট আপনাকে একটু দেবে এন্ড এত কিছু এক্সপেক্ট করবে আপনার থেকে, সামান্যতে অনেক কিছু এক্সপেক্ট করবে। তো ক্লায়েন্টের এক্সপেকটেশন যদি আপনি ফিল করতে পারেন, তাহলেই আপনি আপনি কাজ পাবেন। আপনার পক্ষে আর্ন করা, এবং যে জবগুলো কথা বললাম যে এত মিলিয়ন জব আছে, এত থাউজেন্ড জব আছে, এই জবগুলো পাওয়া আপনার জন্য অনেক বেশি সহজ হবে যদি আপনি এই আপনার লার্নিং, আপনার স্কিল যদি স্টেপ বাই স্টেপ ডেভেলপ করতে পারেন। কারণ ক্লায়েন্ট যদি আপনাকে বিজনেস কার্ডের কাজ দেয়, তো মনে করেন ওই ক্লায়েন্ট চাই আপনি যেন তার জন্য ওয়েব ডেভেলপমেন্টও করে দেন। কারণ এরকমই হয়েছে, আমার অনেক কাজ করতে করতে এক ক্লায়েন্টকে আমি বিজনেস কার্ড করে দিচ্ছি। এরপর সে বলছে আমাকে একটা প্রেজেন্টেশন করে দাও, এবং বলছে আমার প্রেজেন্টেশনটা লাইক হয়েছে, এই প্রেজেন্টেশন থিম ফলো করে আমার এই বিজনেসের জন্য একটা ওয়েবসাইট করে দিতে পারবা? দেন আমি তো ওয়েবসাইট ডেভেলপমেন্ট পারি না। তো এখানে একটা মিস অপরচুনিটি শিকার হয়েছিলাম আমি। তো এই মিস অপরচুনিটি শিকার নিজেকে হইতে দেওয়া যাবে না, নিজের স্কিলটাকে স্টেপ বাই স্টেপ অলওয়েজ ডেভেলপ করতে হবে। ডেভেলপ করতে 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 আপনি যে আপনার স্কিলটাকে ডেভেলপ করছেন, এইটাকে রিপ্রেজেন্ট করতে হবে আপনার পোর্টফোলিওতে, কেস স্টাডি বানাইতে হবে, ওইটাকে শো করতে হবে, আপনার কাজটাকে শো করতে হবে, আপনাকে রেজাল্টটাকে শো করতে হবে। শো করতে করতে আপনি প্রসেসটা ফলো করতে করতে আপনি লাইক, যখন আপনার পোর্টফোলিও স্ট্রং থাকবে, জাস্ট আপনার পোর্টফোলিওটাকে স্ট্রং করেন। এরপরে লিঙ্কডইন এ জব দেখেন, ড্রিবলে জব দেখেন, আপনি বিহ্যান্সে জব অ্যাপ্লাই করেন, আপওয়ার্কে জব অ্যাপ্লাই করেন। জব যখন আপনার কাছে থাকবে না, আপনি কাজ জানেন, আপনার কোনো কাজ নেই হাতে, আপনি আর্ন করতে পারতেছেন না, তখন আপনাকে জব বানায় নিতে হবে। আপনি একটা জব ডেইলি 8 ঘন্টা করেন, আপনি সকাল 10টা থেকে শুরু করেন, সন্ধ্যা 6টার সময় শেষ করেন। তো আপনাকে জবে অ্যাপ্লাই করাটাও সকাল 10টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত হইতে হবে, পারলে রাত 10টা পর্যন্ত হোক। সকাল 10 থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত হোক, আপনার জব খোঁজার প্রসেস টাইম লাইনটা যদি আপনি 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা দেন, তাহলে আপনার পক্ষে জব পাওয়া কোনো ব্যাপারই না। আমি আমার নিজেকে সবসময় এই চ্যালেঞ্জ দিছি যে কাজ কিভাবে না পাই আমি হয়ে দেখবো, কেমনে না পাই। আমার হাতে যখন কাজ থাকে না, আমি ক্লায়েন্টকে, আমার হাতে যখন কাজ থাকে তখন আমি ক্লায়েন্টদেরকে নক দিতেই থাকি, বিভিন্ন জবে অ্যাপ্লাই করতেই থাকি ফ্রি টাইমে। আমার মনিটর 3টা, এক মনিটরে সোশ্যাল মিডিয়া চলে, আর এক মনিটরে আমি শুধু জবে অ্যাপ্লাই করতে থাকি। জব অ্যাপ্লাই করতে করতে ওখান থেকে এমনিতেই জব ন্যাচারালি চলে আসে। সাপোজলি বলি, আপনি যদি ডেইলি 200 জবে অ্যাপ্লাই করেন, তা আপনি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখেন তো, আপনি 200 জবের মধ্যে একটা জব পাবেন না যদি আপনার পোর্টফোলিও স্ট্রং হয়। আপনি যদি ক্লায়েন্টকে আপনার কেস স্টাডির মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারেন যে হ্যাঁ আপনি ক্লায়েন্টের যে কোনো সমস্যার সমাধান দিতে পারেন, তাহলে আপনি বলেন যে আপনার পক্ষে জব পাওয়া সহজ হবে কিনা। তবে একটা জিনিস, কোনো প্রাইসের জবই ছোট না। আমার একটা সিক্রেট বলি, আমি কিন্তু এখনো 1000 টাকা, 2000 টাকায় কিন্তু লোগো বিজনেস কার্ড করে দিই। আমি এই পর্যন্ত আছি, বাট আমি কিন্তু এখনো করে দিই। কারণ আমি আমার কাছে এত বেশি এক্সপার্ট যে আমার একটা বিজনেস কার্ড করতে একটা ভালো বিজনেস কার্ড বা ইউনিক বিজনেস কার্ড করতে আধা ঘন্টা 1 ঘন্টা লাগে। কারণ আমার এই ভিতর আমার 5-7 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো কেউ যদি আমার একটা বিজনেস কার্ড বা লোগো ডিজাইনের জন্য যদি আমাকে 500 টাকা বা 1000 টাকা বা 2000 টাকা অফার করে, 1000 টাকায় অফার করে, আমি 1000 টাকা থেকেই কাজ নিই। আমার যদি 1 ঘন্টার জন্য কেউ 1000 টাকা অফার করে, তাহলে এখানে আমার কথা হচ্ছে আমি সেই কাজটা কেন করে দেব না? কারণ আপনার এই 30 মিনিটে, এই আধা ঘন্টা আপনাকে 1-2000 টাকা দেবেই কিনা।
কোনো কাজই সহজ মানে ছোট না। আপনার হাতে যদি সময় থাকে তো সময়টাকে কাজে লাগান। আমি জানি না নাজমুল সাকিব আমাদের সাথে আছে কিনা কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য। সাকিব আছো? আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। আমার হলো এখানে একটু টেকনিক্যাল ইস্যু আছে, জাস্ট ভিডিওটাতে একটু, মেবি ক্যামেরাটাতে একটু প্রবলেম করছে। যাই হোক, আমি অডিও থেকেই কথা বলি। শাহরুখ, আমাদের হলো, আমাদের অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে এবং আমাদের অনেক অডিয়েন্সও আমাদের শুনছে আসলে। তারা অনেকক্ষণ ধরে আছে। তা আমি একদম যদি শেষের দিকে চলে আসি, প্রথমত হলো যে আমি যদি তোমাকে বলি যে লাইফ আড্ডা উইথ সাকিবে এসে তোমার কেমন লাগলো, বা এই ধরনের ইনিশিয়েটিভ গুলো বা আমাদের ইনিশিয়েটিভ গুলো তোমার কাছে কেমন লেগেছে? উম, আসলে আগে আমাদের গ্রুপে অনেকেই অ্যাক্টিভ ছিল। যখন আমরা শুরুতে ফেসবুক গ্রুপে অ্যাক্টিভ ছিলাম, বি ডিজাইনার, গ্রাফিক ডিজাইন শিখুন, ইনভার্টো বাংলাদেশ, তখন অনেকেই আমাকে নক করতো, ভাই কাজে এই সমস্যা ওই সমস্যা। তখন ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে আমি আমার সাধ্যমতো হেল্প করার চেষ্টা করতাম, হয়তো এখন করি না বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে। কিন্তু আজকে এসে একটা জিনিস ভালো লাগলো যে ধরো তোমারই মাধ্যমে আজকে লাইভের মাধ্যমে ঠিক এক্স্যাক্টলি ওই 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 টাইমটাই মানে এই অন্যকে এই ক্রিয়েটিভ ফিল্ডে হেল্প করাটা অনেকটা সহজ হয়ে গেল এট এ টাইমে অনেকের জন্য। যে তখন তো ইন্ডিভিজুয়ালি একজনকে একজনকে করে হেল্প করতে পারতাম, এখন তো অনেকেই মেসেজ কম করে, কারণ এখন অনেকেই বেশি কোয়াইট হয় আগের থেকে বেশি। মানে এখন এবং মানুষের আসলে টাকাটাই মেন মোটিভ হয়ে গেছে। আমার মনে হয় যে অনেক নতুন অডিয়েন্স তোমাকে আসলে ওইভাবে চিনেও না, কারণ তুমি হলো যেহেতু অনেক আগে কাজ করতা, হুম। যার কারণে দেখা যায় অনেক নতুন অডিয়েন্স কিন্তু তোমাকে ওইভাবে আসলে চিনেও না, যার কারণে হয়তো নকও দেয় না। কিন্তু আমরা চাবো যে তুমি হলো, তোমার যে নলেজটা তুমি যাতে সবার সাথে শেয়ার করো, এবং লিস্ট আমাদের সাথে যুক্ত হয়ে আহ, মাঝে মধ্যে যদি যুক্ত হও বা আমাদের গ্রুপে যদি কোনো কিছু নিয়ে কখনো কথা বলো, আসলে আমি মনে করি সবার হেল্প হবে এবং আমাদের ওভারঅল কমিউনিটিরও হেল্প হবে এর মাধ্যমে। হুম, শিওর। আমি আমার সবসময় বেস্ট চেষ্টা করব, কারণ আমি আমার হেল্প করতে ভালো লাগে। কারোর যদি কোনো প্রবলেম বা কোনো কোনো ল্যাকেন্স থাকে তো সেটাতে আমি যদি তাদেরকে হেল্প করে বের করতে পারি তো এটা আমার ভেতর থেকে আমার পার্সোনালি জিনিসটা ভালো লাগে। সো আজকে একটা ভালো লাগা কাজ করলো যে তোমারই মাধ্যমে আমি অনেকের প্রশ্নের অনেকের সমস্যার হেল্প করতে পারলাম এবং আমি আমার প্রবলেম এন্ড জার্নিটা সবার কাছে পৌঁছাতে পারলাম। বাট সবার শেষে আমার সবার জন্য একটাই উপদেশ থাকবে। আপনার লাইভের অনেক টাইমে চলে এসেছি, যে কিছু কিছু পয়েন্ট এক্সিকিউট করে দিই, সবার জন্য ভালো হবে। নাম্বার ওয়ান, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, কেউ অবশ্যই। শুধু টাকা ইনকামের মোটিভ নিয়ে এই লাইনে আসেন না, কোনো লাভ হবে না। টাকা ইনকামের মোটিভ নিয়ে এই লাইনে আসলে আপনি কিছুই করতে পারবেন না। হ্যাঁ, টাকা ইনকাম করতে হবে, ঠিক আছে, দ্যাটস ফাইন, বাট অনলি টাকার জন্য আসেন না। অনলি টাকার জন্য, কারণ আগের থেকে 2013-14 সালে কাজ পাওয়া সহজ ছিল, এখন অনেক কম্পিটিশন বেড়ে গেছে, এখন আর এগুলো এত সহজ না, এখন অনেক বেশি চ্যালেঞ্জিং। আর এখন ক্লায়েন্টদের সমস্যাগুলো অনেক বেশি কমপ্লেক্স হয়েছে, আর সলিউশন গুলো অনেক বেশি কমপ্লেক্স হয়েছে। আর বিগিনার আর ফ্রেশার আর আর আছে প্রি ম্যাচিওর, আর তারপরে হচ্ছে গিয়ে কি না আনপ্রফেশনাল অ্যামাচার, এদেরকে কিন্তু ক্লায়েন্ট হায়ার করতে চায় না। ক্লায়েন্ট কিন্তু এমন কাউকে হায়ার করে যাদের পোর্টফোলিও, স্কিল ডেভেলপ, নলেজ অনেক বেশি স্ট্রং। সো আপনাকে বলবো, আপনাদের সবাইকেই বলবো যে আপনারা আপনাদের স্কিল গুলা ডেভেলপ করতে থাকেন, এন্ড স্কিলটা ডেভেলপমেন্ট মোটিভেশনে আসেন। এখানে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, বাট এই ফিল্ডে আপনি এক্সপার্ট হবেন এই বিষয়ে আসেন। যদি না হয় তাহলে আমি আপনার একটা আইডিয়া দিই, গ্রাফিক রিভারে আপনারে 20টা আইটেম অ্যাপ্রুভ করতে হবে, এই মোটিভ নিয়ে ঢোকে নেই এই লাইনে। অথবা ফ্রি পিকে আপনার 10 থেকে 20টা ডিজাইন অ্যাপ্রুভ করতে হবে, নাহলে 50টা ডিজাইন অ্যাপ্রুভ করতেই হবে, এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে আসেন। যদি যতদিন না হয় ততদিন পর্যন্ত চেষ্টা করতে থাকেন, ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ এই জার্নিতে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেকের সাথে পরিচয় হবে। দ্যাটস ইট। এনি কোনো আদার কোশ্চেন আছে? আচ্ছা, একজন কোশ্চেন করেছিল, তন্ময় কুমার বিশ্বাস, যে পেসিভ মার্কেটের জন্য ফাইল রেডি প্লাস ক্লায়েন্টের কাজ দুইটাই একসাথে কিভাবে ম্যানেজ করেন ভাইয়া? ওকে, অলরাইট। আমার প্যাসিভ সাইটে এখন আর আমি কাজ করি না।
আপনি করছেন ঠিক আছে, বাট আমি আগে করতাম, আমি আগের টাইমটার হিসেবটা দিই। আমি এখন শুধু ক্লায়েন্ট করি, এখন আর প্যাসিভ সাইডে করি না। এন্ড আগে যখন ক্লায়েন্ট আর প্যাসিভ দুইটাই করতাম, তখন ক্লায়েন্ট হচ্ছে গিয়ে যখন একটা ফুল টাইম ক্লায়েন্ট ছিল, সেই ফুল টাইম যখন ক্লায়েন্ট যখন ছিল, যখন আমার জব ছিল ফুল টাইম, 9 to 8 আওয়ার জব ছিল, তখন আমি আবার হচ্ছে গিয়ে প্যাসিভ সাইডে কাজ করতে পারতাম না। কিন্তু আমি যখন আমার জব ছিল না, তখন আমি ফুল টাইম প্যাসিভ সাইডে কাজ করতাম। আপনি আপনার মেন মোটিভ রাখেন প্যাসিভ সাইডে কাজ করবেন যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান। যদি আপনি প্যাসিভ ইনকাম আর ক্লায়েন্ট ওয়ার্ক দুইটা একসাথে করতে চান, তাহলে বলবো আপনার মেন ইনকাম সোর্স রাখেন প্যাসিভ ইনকাম। এই প্যাসিভ ইনকামের মধ্যে এই প্যাসিভ ইনকামের মধ্যেই আপনি যখন ক্লায়েন্টের কাজ টুকটাক পাবেন, ক্লায়েন্টের কাজটা আগে আগে শেষ করে দেন, শেষ করে ডেলিভার দেন, তারপরে করেন। না হলে আমি আপনাকে এরকমও বলতে পারতাম যে ভাই 4 থেকে 5 ঘন্টা প্যাসিভের জন্য রাখেন, 4 ঘন্টা ক্লায়েন্টের জন্য রাখেন। এগুলো এইভাবে কাজ করে না। আপনি প্যাসিভ ইনকামের মানে প্যাসিভ সাইট গুলার কাজ, প্যাসিভ প্ল্যাটফর্মের কাজগুলা জাস্ট ডেইলি 8 থেকে 10 ঘন্টা করতে থাকেন। যখন অন্যান্য ডাইরেক্ট ক্লায়েন্টের কাজ আসবে, ওই কাজগুলা আপনি যখন ক্লায়েন্টের টাইম থাকে, ডেডলাইন থাকে, ডেডলাইনের মধ্যে করে দেন। আর যে টাইমে আপনি প্যাসিভ ইনকামের কাজ করবেন না, ওই টাইমে ক্লায়েন্টের কাজ করেন, সময়টাকে কাজে লাগান, টাইম ওয়েস্ট করার দরকার নেই। এই বাট দুইটা কাজ একসাথে করতে যান না, যে আমি একটা ফুল টাইম 8 ঘন্টা জব করব, আবার 3-4 ঘন্টা ধরে হচ্ছে গিয়ে প্যাসিভ সাইডে কাজ করব। এমনটা করতে পারবেন না, কারণ জব করলে আপনারা এনার্জি থাকবে না 4-5 ঘন্টা পরেই। এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। জয় কুমার রায় যে একটা প্রশ্ন, মকআপ গুলো কি টোটালি জয় কুমার হ্যান্ডমেড? রায় জয় কমেন্ট করেছেন যে একটা প্রশ্ন, মকআপ গুলো কি টোটালি হ্যান্ডমেড? মানে তুমি যে এই বিষয়ে মেবি সে কোশ্চেন করেছে। হ্যাঁ, এখন কোন মকআপ গুলার কথা বলতেছেন? মানে মানে যে তুমি যে ওখানে মকআপ গুলো ইউজ করেছিল, ওই মকআপ গুলো যে তুমি কোথা থেকে ইউজ করেছো? ও, ওই মকআপ গুলো হয়তো কিছু কিছু মকআপ আমার নিজেরও বানানো ছিল, কারণ আমি নিজেও মকআপ ডিজাইনার। আমার গ্রাফিক রিভারে প্রায় 3-4টা মকআপ টেমপ্লেট আছে ব্রুশিয়ার বিজনেস কার্ডের সেল করার জন্য। মানে আমি সবকিছু এক্সপেরিমেন্ট করেছি, আপনারা যদি বলতে পারেন সব ডিজাইনিং। তো কিছু কিছু মকআপ আমার নিজের বানানো আছে, কিছু কিছু কেনা আছে। আমার এখন আমি বেশিরভাগ ফ্রি পিক থেকেই মকআপ ইউজ করি। ফ্রি পিকে আমার মান্থলি সাবস্ক্রিপশন আছে। ফ্রি পিক থেকে আমি মকআপ গুলা ইউজ করি টেমপ্লেটের জন্য। আর যদি এমন কোনো কিছু না হয়, তো আমি শাটার স্টক থেকে ইমেজ কিনে সেই ইমেজটাকে আমি মকআপ বানিয়ে ইউজ করি, যদি আমার নিডস অনুযায়ী মকআপ যদি আমি কোথাও না পাই। সেটা যদি শাটার স্টকে পাই কোনো ইমেজ, তো সেই ইমেজটাকে মকআপ আকারে ইউজ করি, কারণ শাটার স্টকে পিএইচডি পাওয়া যায় না মকআপের। এটাই। আর আচ্ছা, কারো ওকে। কোনো কোশ্চেন? এখন যেটা বিষয় এখন হলো, না আর তেমন কারো কোনো কোশ্চেন নেই, আমি কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। হিরো সেকশনটা কি একজন কোশ্চেন করেছিল? আপনারা ওয়েবসাইটের স্লাইডের পার্টটা দেখেন, উপরে যখন মেনু থাকে হোম, তারপরে অ্যাবাউট আস, টিম, পোর্টফোলিওর ওর নিচে যে স্লাইডিং করে যেই স্লাইডার পার্টটা আসে ইমেজ সহ, ইন্ট্রোডাকশন বিজনেসের, যে ওয়েবসাইট বেসড অন যে ইন্ট্রোডাকশন, ওইটাকেই হিরো সেকশন বলে। স্লাইডার সেকশন, টপ স্লাইডার মেনুর নিচে যেটা এক্স্যাক্টলি, ওইটাই হিরো সেকশন। আর কারো কোনো কোশ্চেন থাকলে নাও। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে শাহরুখ? একটু হ্যাঁ, শোনা সমস্যা হয়ে যাচ্ছে। গিয়েছিল। বুঝতে পারছি, নো প্রবলেম। আচ্ছা, ওকে। আর তেমন কোনো কোশ্চেন নেই। একজন ধন্যবাদ দিয়েছেন। আর আমি একদম লাস্টে যদি একটা বিষয় দিয়ে আমি লাইভ একদম শেষ করি, আমাদের অডিয়েন্স সবাই শুনছেন, প্রায় এখনো 50+ মানুষ আমাদের শুনছেন, অলরেডি 12টার মতো বেজে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাস্টে যদি আমি একটা বিষয় তোমাকে জিজ্ঞেস করি যে তোমার ফেইলার নিয়ে যদি কিছু বলো, অনেক তো সাকসেস নিয়ে বললা, অনেক কিছু নিয়ে বললা, দুই একটা ফেইলার নিয়ে যদি কিছু পয়েন্ট আউট করো। শেষমেশ যদি আমার ফেলিয়ার নিয়ে বলি, আমার ফেলিয়ারের গল্প অনেক বড়, সেটা অন্য আরেকদিন বলবো। বাট শর্টকাটে আমি যদি একটা ফেলিয়ারের তোমার 1 কথা মিনিট বলি। সময় পাবা তুমি। হ্যাঁ, ঠিক আছে। কোনো কিছু অভিজ্ঞতা ছাড়া শুরু করতে যাবেন না। আমার সবচেয়ে বড় ফেলিয়ার ছিল আমার নিজের স্টার্ট আপ। বাট এখন এখন আলহামদুলিল্লাহ আমরা সাস্টেন করেছি। বাট
এটা একটা সময় আমার সবচেয়ে বড় ডিজাস্টার ছিল। এন্ড এই ডিজাস্টারের মূল কারণ ছিল হ্যাঁ, আমাদের যারা enough শুনছেন knowledge না তাদের থাকা। মধ্যে কিন্তু অনেকেই স্টার্ট আপ শুরু করতে চান বা টিম নিয়ে কাজ করতে চান। আমার মনে হয় তাদের জন্য এটা অনেক বড় হেল্পফুল একটা বিষয় হবে। জি, পরিপক্ক শাহরুখ নলেজ কন্টিনিউ ছাড়া করো। আপনারা কেউ কোনো কিছু স্টার্ট করবেন না, এতে ফেল হবেন নিশ্চিত 100%। আপনি একটা কোম্পানি স্টার্ট করেন, আপনি জানেন না কেমনে টিম ম্যানেজ করবেন, জানেন না কেমনে কাজের এক্সিকিউশন বের করবেন, জানেন না কাজের দিয়ে কেমনে কাজ করাবেন, আপনার টিম কখনোই আপনার ইচ্ছা মতো কাজ করবে না, শুধু ফাঁকি মারার ধান্দা থাকবে। তা সে যেই কোম্পানিরই যেই এক্সপার্ট মেম্বারই হোক না কেন, এন্ড তাদেরকে হ্যান্ডেল করার মতো যথেষ্ট নলেজ, কোম্পানির স্যালারি, কস্ট, খরচ এগুলো ম্যানেজ করার মতো নলেজ যদি আপনার না থাকে, এক্সপিরিয়েন্স না থাকে, ইভেন আপনি যদি ক্লায়েন্টের কোনো কাজও নেন, সেই কাজেরও যদি কোনো নলেজ না থাকে আপনার, তো সেগুলো নিতে যাবেন না, এতে আপনি সবচেয়ে বড় মারা খাবেন। আর আমি আমার লাইফের এই মারাগুলো সবচেয়ে বেশি খাইছি, সেটা আমার নিজের কোম্পানির ক্ষেত্রে হোক বা ক্লায়েন্টের কাজেই হোক। কিন্তু এটার সবচেয়ে বড় সলিউশন হচ্ছে গিয়ে আমি শিখছি, আমি শিখে তারপরে করেছি। ক্লায়েন্টের কাজ যখন প্রথম দিকে নিতে পারিনি, সেটা শিখছি, সেটা শেখার পরে অন্যান্য ক্লায়েন্ট যখন সেম প্রপোজাল নিয়ে আমার কাছে আসছে, আমি তখন সেই কাজটা আমি সাকসেসফুলি করে 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 দিতে পারছি। সো আপনি বিজনেস কার্ড করেন, আপনার ক্লায়েন্ট এইচটিএমএল এর কাজ দিল, আপনি হচ্ছে গিয়ে এইচটিএমএল পারেন না, আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, নলেজ নাই, তো ওই কাজ সরাসরি না করে দেবেন, ওগুলো না কলাতে যাবেন না, আপনার কিন্তু মানে রেজাল্ট খুব খারাপ দাঁড়াবে। আচ্ছা, খুবই ওকে খারাপ হবে। ওকে, আমি শাহরুখের কাছ থেকে আমরা অনেক এক্সপিরিয়েন্স পেলাম। আমি একদম লাস্টে শাহরুখকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করব যে নতুন যারা নতুন ডিজাইনার তৈরি হচ্ছে তাদের মোটিভ কি হওয়া উচিত, তারা কিভাবে কাজ করবে, এবং 4-5 বছর পরে মানে তাদের গোল তারা কিভাবে সেট করবে, এবং 4-5 বছরে তুমি যেহেতু এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করো, 4-5 বছর পরে তোমার কি মনে হয় যে বাংলাদেশে মানে ওয়ার্ল্ড ওয়াইড গ্রাফিক এই মার্কেট প্লেসের কি অবস্থা হবে এবং মানুষ কিভাবে মানে, কারণ অলরেডি কিন্তু অনেক কিছু অলরেডি কিন্তু মানে ব্যাকডেটেড হয়ে যাচ্ছে এবং নতুন ট্রেন্ড ঢুকছে। তোমার কি মনে হয় যে নতুন যারা ডিজাইন করছে এদের 4-5 বছরের মোটিভ নিয়ে কিভাবে আগানো উচিত, এবং 4-5 বছর পরে যে এটা কি হবে, কারণ অনেকে এটাকে লাইফ টাইম কেরিয়ার হিসেবে নিয়েছে, অলরেডি নেয়ার প্ল্যান করতেছে, তারা কিভাবে আগাবে? এবং তুমি এই উত্তর দেওয়ার আগে আমি একটু অডিয়েন্সদের কাছে শুনতে চাই যে লাইভ আড্ডা উইথ সাকিব এই প্রোগ্রামটা আমি কি কন্টিনিউ করব না আজকে এটা শেষ পর্ব করে দিব, এটা আপনাদের কাছে একটু কমেন্টে জানতে চাই। কারণ আমরা চাই যে এই ধরনের ইনিশিয়েটিভ গুলো নিয়ে কাজ করতে। এখন যারাই আমাকে শুনছেন অবশ্যই সবাই কমেন্ট করবেন, তাহলে এটা আমার ব্যক্তিগতভাবে আমার জন্য অনেক ইন্সপিরেশন তৈরি করবে। কারণ আমি প্রথমেই বলেছি যারা একটু একটু এক্সপার্ট লেভেলের, যারা একটু একটু মানে একটু ভালো লেভেলে কোনো কিছু করতে চান তাদের জন্য এই লাইফটা অবশ্যই। যারা নতুন অ্যামেচার এদের জন্য আসলে এই লাইফটা না, তাদের অনেক কিছু ভালোও লাগবে না, অনেক কিছু বুঝতেও পারবেন না। আমি অবশ্যই এটা আপনাদের কাছে যাই যে লাইভ আড্ডা উইথ সাকিবের নেক্সট পর্ব আপনারা চান কিনা, না এটা এখানেই শেষ হয়ে যাবে? ওকে শাহরুখ, তুমি যদি অ্যান্সারটা দাও। ওকে, এটা 1 মিনিটে সম্ভব না, বাট আমি কয়েকটা পয়েন্ট বলবো, পয়েন্টগুলো খুবই ভ্যালুয়েবল, সবাই একটু মন দিয়ে শোনার, পয়েন্টগুলো শর্টকাটে বলে দিচ্ছি। নিজের স্কিলটাকে আপ টু ডেট রাখেন, কারণ আমি 2013 সাল থেকে 2021-22 সাল পর্যন্ত যদি আমার স্কিল বিজনেস কার্ড পর্যন্ত সীমাবদ্ধ রাখতাম, তো আমার দৌড় ওই 2015-16 সাল পর্যন্তই থাকতো। নাম্বার 1, নিজের স্কিলটাকে ডেভেলপ। আর নাম্বার 2 হচ্ছে ট্রেন্ড ফলো করবেন, যে মার্কেট এখন কি চলতেছে, মার্কেটে কোনটা কি করতেছে, কোনটা এখন বেশি খাচ্ছে, কোনটা কম খাচ্ছে, এখন মার্কেটে কি চলে আসছে। যেরকম এখন অনেক এখন অনেক জিনিস আউটডেটেড হয়ে গেছে, কারণ এখন লাইক ওয়েব ডিজাইন ফটোশপে কেউ করে না বললেই চলে, এখন ফিগমাতে সবাই বেশি শিফট হয়েছে। কেন? কারণ ফিগমার ইউজাবিলিটি সবচেয়ে ভালো, এক্সপিরিয়েন্স ভালো, ক্লায়েন্ট সরাসরি দেখতে পারে, সরাসরি কমেন্ট করতে পারে, ইনস্ট্রাকশন আপডেট করতে পারে, এডিট করতে পারে, সফটওয়্যার আপডেট যেমন হয়েছে, আমরা অনেক এক্সপার্ট যারা আছে, আমি নিজে এক্সপার্ট না, বাট যারা এক্সপার্ট আছেন তারা অনেকে ফটোশপ থেকে ফিগমা স্কেচে শিফট হয়েছেন। এটা একটা আপ টু ডেট থাকা মতো। তো আপনাদের স্কিলটাকেও আপ টু ডেট রাখতে হবে। আপনারা যদি গ্রাফিক ডিজাইনে আসেন, তো আপনাদের মেন্টালিটি এমন কখনোই রাখা উচিত হবে না যে আমি আগামী 10 বছর গ্রাফিক ডিজাইনিং করেই খাবো, আগামী 20 বছর শুধু ডিজাইন করেই খাবো, ফ্লায়ার করে খাবো, বিজনেস কার্ড করে খাবো বা ফ্রি পিক করে খাবো, এমনটা মেন্টালিটি রাখা যাবে না। আপনার স্কিল ডে মানে বাই ডে ডেভেলপ এই করতে যে হবে। মোটিভটা যে আমাদেরকে সবসময় আপ টু ডেট থাকতে হবে, নতুন যে মার্কেট আছে সেটার সাথে ইউজ টু হতে হবে, একটা মার্কেট নিয়ে কাজ করা যাবে না।
কারণ যেমন এখন কিন্তু মানে অনেকেই যারা মানে অনেক মার্কেট তো নাই আসলে, আমরা কাজ করেছি কিন্তু সেগুলো কিন্তু এখন নাই আসলে, সেগুলোর ভ্যালু নাই, এরকম ব্যাকডেটেড হয়ে গেছে। তা আমাদের নতুন নতুন মার্কেট নিয়ে আপডেটেড থাকতে হবে। হ্যাসাশিক কমেন্ট করেছেন যে শাহরুখ ভাই জোশ। আসিফ ভাই, কোনো কোশ্চেন থাকলে আপনি করতে পারেন, আমি আপনার জন্য স্পেশালি অ্যানসার দিব, নো প্রবলেম। ও আচ্ছা, ওকে ওকে, আচ্ছা ওকে। হাসিফ ভাই একজন হচ্ছে গিয়ে আপনার যে ক্রিয়েটিভ ডিজাইনার, উনি বাংলাদেশের মধ্যে খুব নামকরা একজন মানে ফটো ম্যানিপুলেশন ডিজাইনার। উনি আচ্ছা আচ্ছা, রিসেন্টলি ইউটিউবে মেবি ওনার হয়েছিল। অনেক ভিডিও আছে। হ্যাঁ, ওনার ইউটিউবে অনেক ওকে টিউটোরিয়াল ওকে ভিডিও আছে। ওকে শাহরুখ, আমরা অনেক সময় নিছি, আমরা আর সময় নিতে চাচ্ছি না। লাস্টে, একদম লাস্টে যদি তুমি কিছু বলো, তারপরে আমি কথা বলে শেষ করে দিব লাইভটা। আচ্ছা, লাস্টে 2টা পয়েন্ট দিয়ে শেষ করব। নতুন নতুন মার্কেটে যে সফটওয়্যার বা নতুন নতুন যে প্রোগ্রাম বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম গুলো, যেসব সিএমএস গুলো আসে ওয়েব ডিজাইনের বা গ্রাফিক ডিজাইনের, ওইগুলোর সাথে আপ টু ডেট থাকেন, ডিজাইন ল্যাঙ্গুয়েজ গুলোর সাথে আপ টু ডেট থাকেন। বিহ্যান্স, ড্রিবলে কাজ করেন, বাট ইন্সপিরেশন বিহ্যান্স থেকে নেওয়ার চেষ্টা করেন। এন্ড গ্রাফিক ডিজাইনে সীমাবদ্ধ থাকার দরকার নেই। আপনি অন্যান্য প্ল্যাটফর্ম থেকেও ইন্সপিরেশন নেন এন্ড সবকিছুতে আপ টু ডেট থাকেন। এন্ড তাতেও যদি সমস্যা হয়, সর্বশেষ পয়েন্ট আপনাদের জন্য হলো আড্ডা উইথ সাকিব লাইভে রেগুলার অ্যাক্টিভ থাকেন, কারণ এখানে অনেক এক্সপার্ট আপ টু ডেট ভাইরা আসবে এবং তারা তাদের অপিনিয়ন শেয়ার করবে অ্যাজ আমাদের মতো। তারা আপনাদেরকে সরাসরি বলতে পারবে যে নেক্সট আপডেট এন্ড নেক্সট ডিজাইন বা ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে কি কি আছে আপনাদের জন্য, বা আপনারা কি করতে পারেন, কোন কোন ক্ষেত্রে আপনাদের স্কিল ডেভেলপ করতে পারেন, সেগুলা এখান থেকে এক্সপার্ট ভাইদের কাছ থেকে আপনারা জানতে পারবেন। সো অলওয়েজ আপ টু ডেট উইথ সাকিব। ওকে ওকে শাহরুখ, অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমি ফাইনালি আপনাদেরকে যে বিষয়গুলো বলবো, যে আপনারা প্রায় 1 ঘন্টা 50 মিনিট আমাদের সাথে ছিলেন, অনেক মানুষ এখনো আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ইনিশিয়েটিভ গুলো একমাত্র কারণ হলো যে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে বা আমরা যখন ডিজাইন করেছি, আমরা এই ধরনের সমস্যায় পড়েছি, অনেক কনফিউশনে ছিলাম। এখন দেখেন, আমরা কিন্তু এই সমস্যাগুলো, এই কনফিউশন গুলো আপনাদের দূর করে দিচ্ছি। আপনাদের কি করতে হবে? আপনাদের জাস্ট কাজ করতে হবে, আর কিছুই না। মানে কোন ওয়েতে কাজ করবেন, এগুলো নিয়ে একসময় সমস্যা হতো। আমি কি করব না করবো এগুলো বুঝতে পারতো না লোকজন। কার ভিডিও দেখবো, কোথায় গেলে সঠিক তথ্য পাবো, এগুলো অনেক ধরনের সমস্যা ছিল। কিন্তু সেই সমস্যাগুলো কিন্তু এখন আর নাই। এই সমস্যাগুলো দূরীভূত হয়ে গেছে, কারণ আপনি ডিরেক্ট এক্সপার্টের সাথে কথা বলতে পারছেন। এবং লাইভ আড্ডা উইথ সাকিবে আমি খুব দারুণ দারুণ লোকজন নিয়ে আসবো, যার মাধ্যমে আপনারা সবসময় আপ টু ডেট থাকতে পারবেন, আমার সাথে আপ টু ডেট থাকতে পারবেন। আমার সাথে থাকার জন্য, লাইভ আড্ডা উইথ সাকিবের সাথে থাকার জন্য এবং এক্সপেক্ট ইন্টারনের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট উইকে হয়তো নতুন কোনো গেস্ট নিয়ে। আল্লাহ হাফিজ।